শেষ করেন, আমাকে এখান থেকে যেতে হবে। আমি প্রচুর কষ্ট পাচ্ছি, আমাকে এইভাবে ব্যথা দিবেন না প্লিজ। আমি আপনাকে টাকা দিয়ে কিনে এনেছি এক রাতের জন্য। আপনার ইচ্ছা মতো তো আমি আমার কাজ করব না, আমি আমার ইচ্ছা মতো করব। এটা তো বুঝতে পারলাম, তার জন্য তো আপনার অত্যাচারগুলো আমি সহ্য করতেছি। কিন্তু প্লিজ, আমি এখন চলে যাব, কারণ আমার বাবা অসুস্থ, বাসায় কেউ নেই, আমরা গ্রাম থেকে এসেছি। তাতে আমার কি হয়েছে? আমার শখ মিটবে, তারপর আমি তোকে এখান থেকে যেতে দিব। আর যেহেতু কন্ট্যাক্ট হয়েছে 4 ঘন্টা তুই আমার সাথে থাকবি, তারপর দরকার হলে আমি তোকে আরও কিছু টাকা বাড়িয়ে দিব, তাও ঝামেলা করিস না। আমাকে এখন আমার মতো কাজ করতে দে। প্লিজ বোঝার চেষ্টা করেন, আমার প্রচুর কষ্ট হচ্ছে। এই প্রথমবার কোনো ছেলে আমাকে এইভাবে ব্যবহার করতেছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি সহ্য করতে পারতেছি না। তুই যত কথা বলবি তত বেশি ব্যথা পাবি, তাই কথা না বলে চুপচাপ মুখ বুজে সহ্য কর, তাহলে ব্যথা কম পাবি। আর বেশি বকবক করিস না, মাথা গরম হলে কিন্তু এর থেকে কঠোর অত্যাচার হবে তোর উপর। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে, ব্যথা করতেছে। জীবনে প্রথম কোনো পুরুষ আমাকে এইভাবে স্পর্শ করলো। আমি কখনো কল্পনা করতে পারিনি যে টাকার জন্য আমি এরকম নিজের দেহ বিক্রি করব। আমার কষ্ট হচ্ছে, কান্না করতেছি, চোখ দিয়ে পানি অঝরে গড়িয়ে পড়তেছে। কিন্তু সেদিকে এই পাষাণ মানুষটার কোনো তোয়াক্কা নেই। সে শুধু তার দেহের খোরাক মেটাতে ব্যস্ত। তার তো এখানে কোনো দোষ নেই। আমি তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি, তার মানে তার যেটা ইচ্ছা সেটাই করবে। 4 ঘন্টার জন্য আমাকে কিনে নিয়েছে, আর আমার দরকার টাকার, তার দরকার চাহিদার। আমার কথাগুলো এখানে নিতান্তই মূল্যহীন, এটাই স্বাভাবিক। এখানে আমার কিছু বলার নেই। আমার বাবার জন্য আজকে আমি বাধ্য হয়ে নিজের দেহটা বিক্রি করে দিলাম, তাও আবার পতিতা পল্লীতে এসে। ভাবতে পারতেছেন একটা মেয়ে কখনো এতটা নিচে নেমে যেতে পারে? একটু ভেবে দেখেন তো, হয়তো ভাববেন যে টাকার দরকার, তার জন্য আমি দেহ বিক্রি করে দিলাম। কিন্তু একটা মেয়ে কতটা কষ্টে থাকলে তাকে এরকম ব্যবসা করতে হয়? আপনারা যারা সুখে আছেন, বাবার আদরে আছেন, বাবা মায়ের ভালোবাসার ছায়াতলে আছেন, তারা এই কষ্টটা বুঝবেন না। যারা আমার মতো মেয়ে আছে তারা বুঝতে পারবে, যারা বাস্তবতা কি সেটা জানে। বাবার চিকিৎসা করানোর জন্য নিচের সব কিছু ভিটে মাটি বিক্রি করে দিয়ে শহরে আসলাম। যদি বাবা বেঁচে থাকে তাহলে আবার সব কিছু আগের মতো করা যাবে। কিন্তু সেই বাবাই যদি আমার পৃথিবীতে বেঁচে না থাকে, তার সম্পত্তি দিয়ে আমার কি করব? শহরে আমার একজন মামা ছিল, তিনি আমাদের সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আজকে 3 দিন ধরে না খেয়ে পড়ে আছি। আমার বাবার অবস্থা অনেক খারাপ। মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে চাকরিতে চাওয়ার জন্য গিয়েছিলাম, সবাই শুধু লালসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কেউ বাজে অফার করে, কেউ বলে না যে কাজ করেন টাকা দেব। সবাই কাজ করার আগে বাজে অফার দিয়ে বসে থাকে। আমি শহরের মানুষদের ভালো মনে করতাম, কিন্তু আমার সেই ধারণা একদম ভুল। শেষ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের বাপকে বাঁচানোর জন্য এই রাস্তায় নেমে এসেছি। আপনারা হয়তো ভাবতে পারেন আমি টাকার জন্য এই রাস্তায় নিজেকে নিয়ে এসেছি, কিন্তু না, আমি পরিস্থিতির শিকার। প্লিজ এখন আমাকে এখান থেকে যেতে দিবেন। আমার বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে, আর কালকে বাবাকে হসপিটালে ভর্তি করাতে হবে, তাই আজকে বাবার একটু দেখাশোনা করতে হবে। প্লিজ, আমি আপনার কাছ থেকে 1 ঘন্টা আগে যেতে চাচ্ছি। আরে শালি, তুই যদি এই রাস্তায় প্রথম এসেছিস তাহলে আগে বলবি না তোকে নিয়ে আসতাম না? আমার মুড নষ্ট করে দিচ্ছিস বারবার, একটা বেশি কথা বললে কিন্তু মেরে ফেলবো। আপনার দরকার হলে কালকেও আমাকে ব্যবহার করিয়েন, তখন টাকা না দেন, যেহেতু নিজের ইজ্জত বিক্রি করে দিয়েছি। কিন্তু আজকে অন্তত আমাকে 1 ঘন্টা আগে যেতে দেন প্লিজ। ঠিক আছে, তাহলে আমি আমার কাজ দ্রুত শেষ করতেছি, কিন্তু এই সময়টা যেটা মজা পাই, তুই যদি বেশি রকম নষ্টামি করার চেষ্টা করিস, যদি তোর জন্য আমি মজাটা না পাই, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। আজকে সারা রাত আমার সাথে থাকতে হবে তোকে। তারপর লোকটা আমাকে পাষাণের মতো ব্যবহার করা শুরু করে দিল। মনে হচ্ছে আমি মানুষ না, কোনো জীবজন্তু হব। যেভাবে আমার সাথে আচরণ করা শুরু করলো, মনে হচ্ছে তিনি আমাকে খাবলে খাবলে খাচ্ছে। নিজেকে চুপ করে রাখলাম, নিজের মুখ শক্ত করে চেপে ধরে রাখলাম, আওয়াজ করলাম না, শুধু নিজের কষ্টটা নিজের মাঝেই চাপা দিয়ে দিলাম, আর যে আমার আত্মার মৃত্যু ঘটিয়ে দিলাম। দেহের মৃত্যু তো করতে পারবো না। কিছুক্ষণ পর লোকটা আমাকে ছেড়ে দিয়ে বিছানার উপর শুয়ে পড়লো, আর আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখলো। আমার যে এত বাজে লাগতেছিল
এটা বলে প্রকাশ করতে পারবো না। কিছুক্ষণ পর লোকটা আমাকে ছেড়ে দিয়ে আমাকে আবার শক্ত করে কিছুক্ষণ ধরে রাখলো। তারপর আমাকে ছেড়ে দিয়ে উঠে চলে গেলেন। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে তো রাস্তায় নামিয়ে দিয়ে বাসায় চলে যাব। অনেক রাত হয়ে গিয়েছে। আর কালকের জন্য রেডি থাকিস। সত্যি বলতেছি, তুই অনেক মজার জিনিস। আপনাকে ধন্যবাদ আমাকে তাড়াতাড়ি যেতে দেওয়ার জন্য। আর প্লিজ আমার টাকাটা একটু যদি দিতেন তাহলে আমার উপকার হতো। প্লিজ আমার টাকা নিয়ে কোনো বাহানা করিয়েন না। আচ্ছা, তোর টাকা দিয়ে দেব। এখন চল। আর তোর বাবার যাবতীয় চিকিৎসার খরচ আমি চালাবো। বাট শর্ত হচ্ছে, আমি যখন ডাকবো তখন তোকে আমার কাছে আসতে হবে। প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না। আপনি এখন যেটা কাজ করেছেন তার টাকাটা আমাকে দেন, পরেরটা আমি পরে দেখে নেব। আর যেহেতু কথা দিয়েছি কালকে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনার। নে টাকা। আর এই নে বকশিস। বেশি বকবক করিস না। আর কালকে যেটা কথা দিয়েছিস তার জন্য রেডি থাকিস। বেশি কথা বলতে পারবো না। রেডি হয়ে নে তাড়াতাড়ি। আপনি 2 মিনিট একটু অপেক্ষা করেন, আমি তাড়াতাড়ি একটু গায়ে পানি দিয়ে নেব, কারণ আমার কেমন যেন লাগতেছে। প্লিজ আমি একটু ওয়াশরুম ব্যবহার করতে চাই। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি যা। আমি এখানেই আছি। বেশি সময় নিবি না। তাড়াতাড়ি করবি, কারণ একটু পর ভোর হয়ে যাবে। আর ভোর হয়ে গেলে অনেক সমস্যা আছে, তাই। আমি কোনো কথা বললাম না, যত দ্রুত সম্ভব নিজেকে একটু হালকা ফ্রেশ করে নিলাম আর নিজের শরীরটা কোনো মতে ঢেকে নিলাম, যাতে করে কেউ বুঝতে না পারে যে আমি নষ্ট হয়ে গেছি। বিশেষ করে আমার বাবা যেন কোনোভাবে বুঝতে না পারে, তাহলে তিনি হয়তো বেঁচে থাকায় যেটা আশা আছে সেটাও মেরে ফেলবেন। কারণ কোনো বাবা চাইবে না তার মেয়ের দেহ বিক্রি করার টাকা দিয়ে তার চিকিৎসা হোক। এটা পৃথিবীর কোনো বাবাই চাইবে না, কিন্তু আমি একমাত্র মেয়ে যে বাবার চিকিৎসা টাকা ম্যানেজ করতে না পেরে নিজের দেহ বিক্রি করে দিলাম। এর থেকে বড় আফসোস আমার জীবনে আর কি হতে পারে। আমার বাবা তো পৃথিবীতে বেঁচে থাকবে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আমি নিজের ইজ্জত বিক্রি করেছি, তাতে কি হয়েছে? আমার বাবাকে তো আমি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবো। এখন তো আপনি যাওয়ার জন্য রেডি, নাকি আরও আপনার কোনো কাজ আছে? থাকলে করে নিতে পারেন, কারণ আমি এখন এখান থেকে সোজা আমার কাছে চলে যাব। আর বাসায় যাব না। সব কিছু ঠিকঠাক আছে, এখন আমাকে নিয়ে গিয়ে সেখানে দিয়ে আসতে পারেন। আমি এখন একা চলে যেতে পারবো, সমস্যা নেই। আমাকে প্লিজ শুধু সেই জায়গাটাতে নামিয়ে দিয়ে আসেন। আমাকে একটা কথা বল। আমরা তো এখন যাচ্ছি, আর তোর সাথে আমার কিছু কথা আছে। সেটা হচ্ছে, তুই এই লাইনে যেহেতু আগে কাজ করিসনি, তাহলে কি মনে করে নিজের সতীত্বটা নষ্ট করলি? আমাকে নষ্ট করার পর আপনি যদি এরকম প্রশ্ন করেন, আপনি বলেন আমি কি তার জন্য প্রস্তুত থাকবো? কখনোই না। দয়া করে আপনি এরকম কোনো প্রশ্ন করবেন না। যেটা হয়েছে আমাদের মাঝে ঝামেলা শেষ, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আপনি আমাকে টাকা দিয়ে ব্যবহার করেছেন, আমি টাকার বিনিময়ে আপনাকে সুখ দিয়েছি। আমি এমনিতে জিজ্ঞেস করতেছি, এই জন্য রাগ করার কিছু নেই। কিন্তু আপনাকে দেখে তো অনেক সুন্দর মনে হয়, আর অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে মনে হয়। তাহলে এই কাজ কেন করলেন? আর আপনার বাবা অসুস্থ, তার জন্য ফ্যামিলিতে আর কেউ নেই। আপনাকে এরকম কাজ কেন করতে হবে? আমি আপনার সাথে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনি আমার কাছে একটা অপরিচিত মানুষ, অপরিচিত হয়ে থাকেন। শুধু আপনার সাথে আমার এক রাতের সম্পর্ক ছিল, আর এক রাতের সম্পর্ক থাকাই বেটার মনে করি। এর থেকে বেশি কথা বলতে চাই না আমি আপনার সাথে। ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই। বাট একটা কথা কি বলুন তো, আপনার মাঝে কিন্তু সেই মজা আছে, বিশ্বাস করেন। আপনার সাথে টাইম স্পেন্ড করে আমি যেটা মজা পাইছি, অন্য কারোর সাথে এরকম মজা আমি কখনো পাইনি। আমাকে এখানে নামিয়ে দেন, আমি এখান থেকে চলে যেতে পারবো, সমস্যা নেই। আপনার এত কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই, বুঝছেন? কারণ একটা মানুষের মাইন্ডের উপর ডিপেন্ড করে সে কি করবে না করবে। আর আপনার সাথে আমি সময় কাটিয়েছি তাই বলে এই না আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, বাট এই ব্যথানাশকটা রাখেন, লাগিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। ব্যথা করবে না কখনো। কিন্তু প্রথমবার, তার জন্য আমি আপনাকে এই সাহায্য করতে পারি। এটা মনে করবেন না যে খারাপ উদ্দেশ্য নিয়ে দিচ্ছি, আপনার ভালোর জন্যই দিচ্ছি। লাগিয়ে নিয়েন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, স্বাভাবিক হতে পারবেন। তারপর মেয়েটা গাড়ি থেকে নেমে গেল, আমার সাথে আর কোনো কথা বলল না, আমাকে আর কোনো কিছু বলার সুযোগও দিল না। মেয়েটাকে দেখতে বেশ মায়াবতী মনে হয়। চোখে হালকা কাজল, কপালে কালো টিপ, শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগতেছিল। আমি যখন মেয়েটাকে দেখি, প্রথমে আমার মনে হচ্ছিল যে আমি ভুল দেখেছি, এরকম মেয়ে এই কাজে কখনো আসতে পারে না। কিন্তু মেয়েটা যখন আমাকে ইশারা করতেছিল, তখন ভাবলাম যে হয়তো কোনো সাহায্য লাগবে। যখন আমি কাছে গেলাম তখন আমাকে বলল যে তিনি এই কাজগুলো করে,
আমি বিশ্বাস করিনি। কি কি করব ভেবে পাচ্ছি না। আমি খারাপ ছিলাম তাই তাকে কিনে নিয়েছি। যদি সত্যি একটা ভালো মানুষ হতাম তাহলে এরকম কাজ কখনো করতাম না। হয়তো অন্যভাবে সাহায্য করতাম, কিন্তু আমি তো একটা খারাপ মানুষ। আমি তো একটা নষ্ট মানুষ, সব ধরনের খারাপ কাজ করি। তাহলে আমি কিভাবে ভালো চিন্তা ভাবনা করতে পারি? তাকে দেখেছি প্রথম এই লাইনে এসেছে, লোভ সামলাতে পারিনি, যেটা সত্য কথা। তাকে নিয়ে গিয়েছি টাকার বিনিময়ে, কিন্তু এখন মনে হচ্ছে আমি কাজটা একদমই ঠিক করিনি। কারণ গ্রামের মেয়েরা সবসময় সমস্যায় পড়ে, তারা প্রতারিত হয়, এটা নতুন কিছু না। শহরের মেয়েরা যে একদমই নিরাপদ, একদম ভালো সেটাও না। আসলে মেয়ে মানুষের জীবন অন্যরকমই হয়। ছেলেরা যত সহজে সব জায়গায় মানিয়ে চলতে পারে, মেয়েরা সব জায়গায় সেভাবে নিজেকে মানায় নিতে পারে না, অনেক প্রতারিত হয়। বাবা, বাবা তুমি এরকম করতেছো কিসের জন্য? আমি এই তো এসে গেছি, আর তুমি ওষুধ খাও নাই? তোমার হাতের কাছে না দিয়ে গিয়েছিলাম? মারে, আমি অনেক অসুস্থ। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার বুক জাম লেগে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কি করব? আমাকে একটু পানি দে। আমি টাকা ম্যানেজ করতে পেরেছি বাবা। কালকে আমরা হসপিটালে যাব, তোমার কিচ্ছু হবে না বাবা। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে কালকে হসপিটালে নিয়ে যাব বাবা। তুমি আজকে রাতটা অপেক্ষা করো। পানি দে মা, পানি দে, পানি দে, পানি দে, পানি দে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দে, একটু পানি খাবো। আমি একটু পানি খাবো মা। বাবা, তুমি একটু শান্ত করো। এখন পানি খাওয়া যাবে না, তোমার শ্বাসকষ্ট হচ্ছে। পানি খাইতে গেলে তোমার দেখা যাবে যে গলায় যে কোনো সময় অঘটন ঘটতে পারে পানি আটকে গিয়ে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তোর মায়ের মতো যদি আমিও তাড়াতাড়ি পরপরে চলে যেতে পারতাম, তাহলে হয়তো অনেক কষ্ট থেকে মুক্তি পেতাম। আমার কোনো কথা তোমার মাথায় আসে না? আমাকে নিয়ে তোমার একটুও টেনশন হয় না? তুমি একটু নিজেকে ধৈর্য ধরতে সাহায্য করো। আমি তোমাকে সুস্থ করে তুলবো। আল্লাহর অশেষ সহমতে তুমি সুস্থ হয়ে যাবে। কালকে হসপিটালে নিয়ে যাব তোমাকে, আমি কথা দিচ্ছি। তোমার কিচ্ছু হবে না, তুমি শুধু নিজের ভিতর একটু সাহস রাখো। আমার মতো পিতা যেন কারো না হয়, কারণ যার কোনো ক্ষমতা নেই তার মেয়েকে নিয়ে টেনশন করার মতো, যার কোনো ক্ষমতা নেই তার মেয়েকে আনন্দ দেওয়ার মতো, এরকম পিতা যেন কারো না হয়। বাবা, তুমি আবার এরকম কথা বলতেছো? আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি বাহির থেকে আসলাম, তুমি একটু নিজেকে শান্ত করো। আমরা তো কালকে হসপিটালে যাচ্ছি, প্রায় সকাল হয়ে এসেছে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি সুস্থ হয়ে যাবে বাবা। আমি একজন বাবা হয়ে আমি একজন বাবা হয়ে একটা মেয়ের জন্য কিছু করতে পারি না। এর থেকে খারাপ কিছু আর কি হতে পারে? আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমার জন্য আমার মেয়ে, অবুঝ মেয়ে টাকা জোগাড় করতেছে। কেন বাবা তুমি এরকম করে কথা বলতেছো? আমরা যখন অসুস্থ ছিলাম, যখন বুঝতাম না, তখন তুমি তো আমাদেরকে বড় করেছো। তুমি আমাদের জ্ঞান দান করেছো, তুমি সব কিছু করেছো। আজকে তুমি অসুস্থ, তোমাকে ছেড়ে আমি চলে যাব? মাঝে মাঝে মনে হয় কি জানিস, আমার এরকম একটা মেয়ে আছে, আমি পৃথিবীতে এই মেয়েটার জন্য বেঁচে থাকতে চাই। আমার মেয়েটা আমাকে অসুস্থ সময়ে এতটা সাহায্য করতেছে, এরকম মেয়ে যেন সবার ঘরে ঘরে একটা করে হয়। এই নাও বাবা, এখন একটু পানি খাও। আমরা একটু পরেই বেরিয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে। এখন তোমার শ্বাসকষ্ট কমে গেছে, এখন পানি খাও, সমস্যা হবে না। এখন একটু পানি খাও, তারপর আমি তোমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আমি একটু ফ্রেশ হই। কথাটা বলে প্রিয়ন্তী সেখান থেকে সরে আসলো, এসে কান্না করতে লাগলো। তার বাবার কি হাল হয়ে গিয়েছে, আর তার প্রচুর ব্যথা করতেছে, তাই সে সেখানে আর বেশিক্ষণ থাকতে পারলো না। তার বাবার কষ্ট সে মেনে নিতে পারছে না, তার ভেতরটা ফেটে যাচ্ছে। প্রিয়ন্তী এক সাইডে চলে আসলো, তার বাবার চোখের আড়ালে নিজেকে যতটা সম্ভব ঢেকে রেখে ওষুধ ব্যবহার করলো। তারপর প্রিয়ন্তী নিজেকে মেন্টালিভাবে ঠিক করতে লাগলো, নিজেকে সব কিছু মেনটেন করার ক্ষমতা রাখার জন্য প্রস্তুত করতে লাগলো। কারণ যেটাই হোক না কেন, তাকে ঠিক করতে হবে, তার বাবাকে সাহস দিতে হবে। তারপর প্রিয়ন্তী তার বাবার কাছে চলে আসলো। সে তার বাবাকে রেডি করিয়ে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। টাকাগুলো সাবধানে নিল, যাতে করে ছিনতাই হয়ে না যায়। ভাইয়া, কোথায় তুই? আর আজকে তো দুলাভাই হসপিটালে যাওয়ার আগে বলে গেল তুই নাকি গতকাল রাতে হসপিটালে ছিলি না। তাহলে সারা রাত কোথায় ছিলি? আমি আমার একটা বন্ধুর বাসায় ছিলাম। আমি ভাবলাম যে বাসায় চলে যাই, কিন্তু আমার বন্ধুটা আমাকে যেতে দিল না, তাই বাসায় ফেরত যাওয়া হয়নি। আজকে তাড়াতাড়ি চলে আসব, বেশি পেশেন্ট দেখব না।
জানিস কতটা টেনশনে ছিলাম তোর জন্য। তোকে ফোন করলাম, তোর ফোন বন্ধ, আর তুই আমাকে একটাবার জানাবি না যে তুই আজকে আসবি না? তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। এসব কথা বাদ দাও, এখন বলো দুলাভাই কি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে নাকি এখনো বাসায় আছে? যদি বাসায় থাকে তাহলে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমার ভালো লাগতেছে না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব। এই তো তোর দুলাভাই রেডি হচ্ছে, এখন বেরিয়ে পড়বে। কিন্তু তুই আজকে কোথাও থাকবি না, বাসায় চলে আসবি তাড়াতাড়ি। আমার ভালো লাগতেছে না, কিন্তু গতকালকে থেকে তোকে দেখতেছি না। তুই তো ভালো করে জানিস আমি যেখানে থাকি ভালো থাকি, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তোকে কতবার বলছি নিজের খেয়াল রাখবি, আর তুই আমাকে নিয়ে টেনশন করছিস, সেটা ঠিক না। এবার তোর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, বুঝিস না? আমার কথা তো শুনতে চাস না? যখন বিয়ে করিয়ে দেবো, বউ যেটা বলবে সেটা শুনবি, তখন বুঝতে পারবি মজা কাকে বলে। তুই এসব কি আবল তাবল কথা বলতেছিস? আমি করব বিয়ে? এটা কখনো সম্ভব না, আমার বিয়ে করা সম্ভব না। আমি এখন কোনো বিয়ে করতে পারবো না, আমার সময় লাগবে। তুই এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে। তারপর প্রিয় তার বোনের সাথে কথা বলা শেষ করে ফোনটা রেখে দিল। তারপর তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল কয়েকটা রোগী এসে পড়েছে। এখন কি প্রিয় রোগী দেখবে নাকি আরও কিছু সময় নেবে, নাকি আজকে কোনো রোগীই দেখবে না, এসব জিজ্ঞেস করলো তার অ্যাসিস্ট্যান্ট। প্রিয় বলল বেশিক্ষণ দেখবে না, 10 থেকে 12টা রোগী দেখেই চলে যাবে। আর এদিকে প্রিয়ন্তী তার বাবাকে নিয়ে এসে অপেক্ষা করতেছে কখন ডক্টর বসবে, কখন তার বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারবে। এইসব টেনশনে মনে হচ্ছে সে ক্ষয় হয়ে যাচ্ছে। প্রিয়ন্তীর সব অবসান শেষ করে প্রিয়ন্তীর ডক্টর এখন রোগী দেখা শুরু করলো। প্রিয়ন্তী একটা দীর্ঘশ্বাস নিল। প্রিয়ন্তীর আগে 2জন রোগী ছিল, তারা অনেক আগেই এসেছে। 2জন রোগীর পর প্রিয়ন্তী তার বাবাকে নিয়ে বসে আছে। তার মানে 3 নাম্বার সিরিয়ালে প্রিয়ন্তী ভিতরে যেতে পারবে তার বাবাকে নিয়ে। প্রিয় সব কিছু দেখাশোনা করা শুরু করে দিল পেশেন্টদের। তারপর তাদের কিছু টেস্ট দিল, টেস্টগুলো করিয়ে নিতে বলল। একে একে 2জনকে দেখা শেষ করলো। তারপর 3 নাম্বার যখন রোগী তার কেবিনে প্রবেশ করলো, প্রিয় মাথা নিচু করে কি জানি লেখালেখি করতেছিল। হঠাৎ করে মেয়েটার দিকে তাকিয়ে দেখে গতকাল রাতে যে মেয়ের সাথে সারা রাত পার করেছিল সেই মেয়ে একটা বৃদ্ধ লোক নিয়ে এসেছে। প্রিয় তাড়াতাড়ি উঠে গিয়ে লোকটাকে ধরে এক জায়গায় বসিয়ে দিল। তারপর প্রিয়ন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে ভাবল তাহলে এই লোকটার জন্য প্রিয়ন্তী কাল তার কাছে নিজের ইজ্জত বিক্রি করে দিয়েছিল। কি হয়েছে? ওনার সমস্যা কি? মানে কি সমস্যার জন্য ওনার এই অবস্থায়? প্রাথমিক সমস্যা আপনারা কি বুঝতে পেরেছেন? সমস্যা বলতে হচ্ছে যে ওনার নাকি পেট ব্যথা আর শ্বাস নিতে অনেক কষ্ট হয়, যার জন্য বুক জ্বালা পোড়া করে, আর আগে প্রচুর পরিমাণে ধূমপান করতো। তাহলে এই অবস্থা? আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আমি কয়েকটা টেস্ট দিচ্ছি, সেগুলো আমার অ্যাসিস্ট্যান্ট করিয়ে এনে দিবে, সমস্যা নাই। আপনি শুধু তার সাথে থাকবেন। দেখেন ডক্টর, আমি কিছু বলতে পারছি না, কিন্তু একটা অনুরোধ আপনাকে করব, সেটা হচ্ছে যে কোনো প্রকারে আপনি আমার বাবাকে বাঁচিয়ে রাখবেন, আমার জীবনের বিনিময়ে হলেও। আমি কথা দিতে পারবো না। আল্লাহ তাআলা যেটা যার ভাগ্যে রাখছে সেটাই হবে, আর আমার দিক দিয়ে যতটা সম্ভব আমি চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু আমার বাবা যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। আপনার কাছে এটাই অনুরোধ, যেন চিকিৎসার কমতি রেখে আমার বাবার মৃত্যু না হয়। সর্বোচ্চ চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। আপনি একদম টেনশন করবেন না, আমি সব কিছুর ব্যবস্থা করতেছি, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আর এখন যে টেস্টগুলো দিচ্ছি সেগুলো করিয়ে নিয়ে আসেন। আমি তো এসব কিছু চিনি না, শহরে নতুন, হসপিটালে অনেক দালাল আছে আমি শুনেছি। আমার কয়েকজন আত্মীয় স্বজন বলেছিল যখন গ্রাম থেকে এসেছিলাম। আমি বললাম কি আমার অ্যাসিস্ট্যান্ট সব কিছু করিয়ে নিয়ে আসবে, আর আপনাকে কোনো টেনশন করতে হবে না। এখানে কোনো দালালের হাতে আপনাকে পড়তে হবে না। হসপিটালে অনেক দালাল আছে, সেটাও আমি বলতেছি, আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনার বাবাকে আমি দেখতেছি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর, আমার এত বড় উপকার করতে যাচ্ছেন। আচ্ছা তাহলে আমরা টেস্টগুলো করিয়ে নিয়ে আসি, কারণ আপনার তো দায়িত্ব আছে অন্যদের দেখার, অন্যের সমস্যা সমাধান করার। আচ্ছা তাহলে একটু পর দেখা হচ্ছে। আমি আজকে বেশি পেশেন্ট দেখবো না, বাসে চলে যাব তাড়াতাড়ি। আর আপনার বাবার টেস্ট আসলে সরাসরি আমার রুমে প্রবেশ করবেন। কে কি বলে বলুক, সেটা দেখার সময় নেই আপনার। আমি দেখি কি ওষুধ দেওয়া যায়, নাকি অপারেশন করা লাগে, না কি করা লাগে, সব কিছু আমি দেখব। ধন্যবাদ ডক্টর, তাহলে এখন আমি যাচ্ছি। আপনার
অ্যাসিস্ট্যান্টকে একটু বলে দেন ভালো মতো করে। আর আমরা গ্রাম থেকে এসেছি তো সব কিছু সহজেই সহজ সরল মনে করে মেনে নিই, কিন্তু শহরের মানুষরা এরকম না। আমি বুঝতে পেরেছি আপনার মনের কথাগুলো আপনি কি বলতে চাচ্ছেন। আমি সব কিছু বুঝতে পেরেছি। আপনার যে ধারণা সব কিছু সত্যি, বাট এখন আমাকে বিশ্বাস করতে পারেন। বাট কথা হচ্ছে যে আপনারা এখন এখান থেকে চলে যাওয়া উচিত। মানে আপনার বাবার টেস্টগুলো করিয়ে নেন যত দ্রুত সম্ভব। প্রিয় যে কথাগুলো বলল, প্রিয়ন্তী সেটা অক্ষরে অক্ষরে পালন করা শুরু করলো। প্রিয় তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিল প্রিয়ন্তীর বাবাকে যেন সব টেস্ট করিয়ে নিয়ে আসে, আর কোথাও যেন বেশি টাকা না দেওয়া হয়। যেখানে যেটা টাকা লাগবে শুধু পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে সেখান থেকে টেস্টগুলো করিয়ে নিয়ে আসার কথা বলল, আর উন্নত মানের টেস্টগুলো করাতে বলল। তারপর প্রিয় বাকি পেশেন্টদের দেখতে লাগলো, কিন্তু তার টেনশন হচ্ছে যে মেয়েটা রাতে তার কাছে নিজেকে টাকার কাছে সঁপে দিল। সেই মেয়েটা আবার ভাগ্যক্রমে তার হসপিটালে তার বাবাকে বাঁচানোর জন্য এত কিছু করেছে। তার একটা তো দায়িত্ব আছে, কিছু একটা করার যদিও চেষ্টা করলে মানুষটাকে যদি বাঁচানো যায় তাহলে প্রিয় তার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রিয়ন্তী তার বাবার সব টেস্ট করে নিল, আর যেহেতু প্রিয় এর অ্যাসিস্ট্যান্ট ছিল সাথে, তাই সব টেস্টের রিপোর্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিল। কারণ প্রিয় হচ্ছে এই হসপিটালের মালিকের ছেলে। প্রিয়র বাবা মারা গিয়েছে, তার দাদু ভাই এবং প্রিয় দুজনে মিলে এই হসপিটাল সামলায়। তার বোন একজন গাইনি ডক্টর। এখন সে প্রেগনেন্ট, তার জন্য হসপিটাল আসা বন্ধ করে দিয়েছে। বলা যায় প্রিয়র পরিবারের সবাই ডক্টর, তার বাবা মা, তার ভাই, তার বোন। তার ভাই বাহিরের দেশে থাকে, কখনো দেখা হয় না, মাঝে মধ্যে কলে কথা বললে বলে, না হলে নেই। 10টা রোগী অলরেডি দেখে ফেলেছে প্রিয়। তার মাথায় চাপ নিতে পারতেছে না, তাই সে সব কিছু বন্ধ করে দিয়ে বসে রইল। কেউ যেন এখানে না আসে। সব পেশেন্ট অন্য ডক্টরের কাছে পাঠিয়ে দিল। প্রিয়র কোনো কিছু ভালো লাগতেছে না, শুধু টেনশন হচ্ছে কি হবে না হবে প্রিয়ন্তীর বাবার। ডক্টর এই রিপোর্টগুলো দিয়েছে। কই এদিকে দেন দেখি কি কি করতে বলা হয়েছে। আমি সব কিছু চেক করে আপনাকে ডাকবো। আপনি এখন বাইরে গিয়ে অপেক্ষা করেন। বাবা তো একা চলাচল করতে পারে না, তার জন্য আমাকে এখানে থাকতে হবে। আমি এখানে থাকলে তো সমস্যা হওয়ার কথা না। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আছি। আর আপনাকে এখানে থাকা যাবে না, আমার কিছু দেখাশোনা করতে হবে তো। তার জন্য আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করেন, আমি একটু পর আপনাকে ডেকে নেব। প্রিয়ন্তী প্রথমে মোটেও যেতে চাচ্ছিল না। যখন একটু হালকা পাতলা বুঝিয়ে দিল তখন প্রিয়ন্তী বাইরে চলে গেল। আর এদিকে প্রিয় তার রিপোর্টগুলো চেক করে দেখলো যে ফুসফুসের সমস্যা হয়েছে, আর পেটে ব্যথার কারণ হচ্ছে যে অতিরিক্ত সিগারেট খাওয়ার ফলে পেটে এক প্রকার গ্যাস সৃষ্টি হয়, আর সেই গ্যাস থেকে ঘা তৈরি হয়েছে। পেটের ভিতর এত বড় ঘা হয়েছে, সেটা ঠিক করা মোটেও সম্ভব না। ওষুধ দিলেও কাজ হবে না, তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। এটা কম করে হলেও 2 বছর ধরে হয়ে এসেছে। এতদিন তো হেলাই হেলাই ডক্টর দেখায় নাই, বা টাকার অভাবে ডক্টর দেখাতে পারেনি, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এই কথাগুলো প্রিয়ন্তীকে কিভাবে বলবে সেটাই ভেবে পাচ্ছে না প্রিয়। প্রিয়ন্তীকে ডেকে নিল একা প্রিয়। কি হয়েছে আমার বাবার? পরীক্ষা করে কি বুঝলেন? সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? কথাটা কঠিন হলো বাস্তব যে আপনার বাবার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে, পেটে অনেক বড় ঘা তৈরি হয়ে গিয়েছে। কি বলছেন এসব আবোল তাবোল কথা? কথাগুলো আমি বিশ্বাস করি না। আমার বাবার কিছু হতে পারে না। আপনি ভুল কিছু দেখেছেন হয়তো। আপনি আবার পরীক্ষা করতে দেন। আপনি অযথা উত্তেজিত হবেন না। এখন মাত্র আমরা টেস্টের রিপোর্ট হাতে পেলাম, এখন দেখি আমরা কতদূর কি করতে পারি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। প্লিজ ডক্টর, আপনারা চেষ্টা করেন আমার বাবাকে বাঁচিয়ে রাখার, না হলে আমি কিন্তু শ্বাস বন্ধ হয়ে মারা যাব। একদম টেনশন করবেন না, আমরা সব কিছু দেখাশোনা করতেছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এখন কিছু হবে না। বাট আমরা বলতে পারতেছি না কখন ঘটনা ঘটে যাবে। আচ্ছা ডক্টর, কত টাকা লাগতে পারে আনুমানিক? আমাকে যদি একটু হিসাবটা দিতেন তাহলে আমি সেই হিসাবে টাকার ব্যবস্থা করা শুরু করে দিতাম। আমার গ্রামে ফিরে এসে আমি দেখি আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের থেকে টাকা নিয়ে আসতে পারি কিনা। আগে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আগে দেখি আমরা সব ডক্টর মিলে আপনার বাবাকে নিয়ে একটা মিটিং করব। যদি সবাই সাহস পায় অপারেশন করার তাহলে অবশ্যই আমরা অপারেশন করব, কিন্তু ফুসফুসের সমস্যাটাকে দূর করতে পারবো না।
তার জন্য তাকে ধূমপান থেকে মুক্ত রাখতে হবে। আর সবথেকে বড় কথা হলো ফুসফুসের সমস্যার জন্য তিনি কখন পরপারে পাড়ি জমাবে আমরা সেটা বলতে পারি না। প্লিজ ডক্টর, আপনারা দেখুন অন্তত আমার বাবার ইচ্ছেগুলো যেন আমি পূরণ করতে পারি, তাকে যেন আমি সুস্থ করতে পারি এবার। প্লিজ আপনি সেই মোতাবেক একটা কিছু করেন। আমি জানি আল্লাহ তাআলা যার যেভাবে মৃত্যু রেখেছে তার মৃত্যু ঠিক তেমনভাবেই হবে, কিন্তু আমার বাবার কিছু আবদার আছে, আমি যেন সে আবদারগুলো পালন করতে পারি সেই ব্যবস্থা করে দেন। আপনি এখন টেনশন করবেন না, আমরা দেখতেছি কতদূর কি করা যায়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি বলতেছি তো, এখন আপনি গিয়ে নিশ্চিন্তে একটু ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করেন। আমরা দেখতেছি, মিটিং শেষ করে আপনাকে জানাবো। প্রিয়ন্তী কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারতেছে না। আর এদিকে প্রিয় কি বলবে কিছু বলার ভাষা নাই তার মুখে। যে একটা মেয়ে বাবাকে কতটা ভালোবাসলে নিজের দেহ বিক্রি করা টাকা দিয়ে তার চিকিৎসা করাতে চায়, একটা মেয়ে একটা বাবাকে কতটা ভালোবাসলে তাকে এই পৃথিবীর মুক্ত আকাশের নিচে বাঁচিয়ে রাখতে চায় নিজের জীবন দিয়ে হলেও। আজকে প্রিয়ন্তীর এরকম ব্যবহার, এরকম বাবা মায়ের উপর ভালোবাসা, এরকম তার বাবার প্রতি অতিরিক্ত ভালোবাসাটা প্রিয় কেন জানি মেনে নিতে পারতেছে না। কারণ তার বাবা মা তাকে কখনো সময় দেয়নি, তারা সব সময় ব্যস্ত ছিল নিজেদের কাজে, তাদেরকে কখনো এতটা আদরে রাখেনি। তাদের যে চাহিদাগুলো ছিল সেগুলো মিটিয়েছে, কিন্তু তাদের যে ভালোবাসাটা দরকার ছিল ভালোবাসাটা কখনো অনুভব করতে পারেনি। প্রিয় সব কিছু ব্যবস্থা করলো, মিটিং ডাকলো, ভিডিও কনফারেন্সে কয়েকজন আমেরিকান ডক্টরের সাথে কথা বলল। সব কিছু দেখাশোনা করার পর সবাই বলল যে এটা কোনোভাবেই সম্ভব না, অনেক রিস্ক, অপারেশন থিয়েটারে রোগী মারা যেতে পারে, আর অপারেশন করে কোনো কিছু হবে না কারণ তার ফুসফুসের সমস্যা ধরা পড়েছে, আর শ্বাসকষ্টের যে কোনো সময় তার শ্বাসরোধ হতে পারে। তারপর সবাই একটা ডিসিশন নিল যে তাকে হাই পাওয়ার মেডিসিন দিয়ে 6 থেকে 7 বাঁচিয়ে রাখা যাবে। সব কিছু ঠিকঠাক করে হঠাৎ করে তিনি এই পৃথিবী থেকে চলে যাবে। সবাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলো, আর এই সিদ্ধান্ত কাউকে জানানো হবে না। তারপর প্রিয় সেখান থেকে বের হয়ে এসে দেখে প্রিয়ন্তী তার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কতদিন ধরে কিছু খায় না, একদম শুকিয়ে গিয়েছে। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, আপনার বাবা তো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আমরা সবাই মিটিং করলাম, কথা বললাম, সবাই বলতেছে যে ঠিক হয়ে যাবে। কিছু মেডিসিন এখন আবিষ্কার হয়েছে, সেই মেডিসিনগুলো দিলে অনায়াসে দেখবেন যে 15 দিনের মধ্যে একদম আগের মতো হয়ে যাবে। আপনি সত্যিই বলছেন আমার বাবা 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, নাকি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন? প্লিজ আমাকে কোনো মিথ্যা আশ্বাস দিবেন না, যেটা সত্যি সেটাই বলেন। আমরা মিথ্যা আশ্বাস দিচ্ছি না, আমরা কাজে প্রমাণ করে দেখিয়ে দিব। আর আপনাকে দেখে মনে হচ্ছে কতদিন ধরে কিছু খাচ্ছেন না, আর আপনার বাবার তো এখন কিছু খাওয়া যাবে না, সব কিছু স্যালাইনের উপর চলবে। আর আপনি আমার সাথে আসেন। এখন আমি কিছু খাবো না, এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আপনি চলে যেতে পারেন, আমি আমার বাবার কাছে আছি। আপনার জন্য আমি এত কিছু করলাম আর আপনি আমার জন্য এটা করতে পারবেন না? আমি শুধু আপনাকে ডেকেছি আমার সাথে কিছুক্ষণ সময় কাটাবেন, আপনার ভালো লাগবে তার জন্য। দেখেন আমি মানসিকভাবে এখন প্রস্তুত না, প্লিজ বাবা সুস্থ হোক, আপনাকে যেটা কথা দিয়েছি আমি সেই কথাই রাখবো। আমি খারাপ হতে পারি, কিন্তু এতটা খারাপ না যে আপনাকে এই অবস্থায় আমি বাজে অফার করব। আপনাকে এখন আমি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আর এখন আপনি আমার সাথে যাবেন, না হলে কিন্তু আমার খারাপ রূপটাকে আবার দেখিয়ে দেব। আমার খেতে ইচ্ছে করতেছে না, প্লিজ আমাকে জোর করবেন না, আপনি চলে যেতে পারেন, আমি আমার বাবার কাছেই আছি, সমস্যা নেই, আমি খেতে পারবো না। দেখেন, এখন যদি আমরা আপনার বাবাকে সুস্থ করে তুলতে পারি, তখন আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন আপনার বাবা আপনাকে টেনশন করে আবার অসুস্থ হয়ে যাবে। তার থেকে ভালো আপনি সুস্থ থাকেন, দেখবেন আপনার বাবা সুস্থ হয়ে যাবে, আমাকে বিশ্বাস করুন। প্রিয় আর প্রিয়ন্তীকে কোনো কথা বলতে দিল না, জানে যে যদি এখন প্রিয়ন্তীকে কথা বলতে দেয় প্রিয় তাহলে আরও বেশি কথা হবে, কিন্তু এতক্ষণ বেশি কথা বলার সময় নেই প্রিয়র। এখন প্রিয়ন্তীকে নিয়ে সে বাসায় চলে যাবে, আর বাসায় গতকালকে থেকে যাওয়া হয় না, তার আপু তাকে মেরেই ফেলবে যদি আজকে বাসায় না যায়। আর বাসায় যেতে চেয়েছিল সেই দুপুরের পর, এখন রাত 10টা বাজে। প্রিয়ন্তীকে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুলে নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল প্রিয়। প্রিয়ন্তী কিছুই বুঝতে পারতেছে না, কারণ এখনকার জায়গা কোনো কিছুই চেনে না, এখানকার জায়গায় কোনো কিছুই চেনে না। দিনের বেলা এসেছিল, এখন রাত হয়ে গিয়েছে,
আর রাস্তার আশেপাশে অন্ধকার, কিছুই বুঝতে পারতেছে না প্রিয়ন্তী কোথায় নিয়ে যাচ্ছে তাকে। প্রিয়ন্তী 10-15 মিনিট বসে থাকার পর মনে হলো তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এতক্ষণ ধরে নিয়ে যাচ্ছে, এখনো কোনো হোস্টেল বা কোনো রেস্তোরাঁয় নিয়ে যাচ্ছে না কিসের জন্য? তারা তো খাওয়া দাওয়া করার জন্য বেরিয়ে পড়েছে। আর প্রিয়ন্তী তার বাবার টেনশনে পুরো মর্মাহত। প্রিয়ন্তী শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারলো না, কারণ তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এতক্ষণ ধরে বুঝতে পারতেছে না। আজকে কি কোনো অঘটন ঘটতে চলেছে? কারণ এসব শহরের মানুষদের বিশ্বাস একদম করতে পারতেছে না এখন প্রিয়ন্তী। টেনশন হচ্ছে না, না জানিয়ে আজকেও কোন হোটেলে নিয়ে গিয়ে তাকে সারা রাত অত্যাচার করবে। আর প্রিয়ন্তী মোটেও এটার জন্য প্রস্তুত না আজকে। বুঝলাম না, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ, আপনার সাথে যেতে পারবো না, আমাকে এখানে নামিয়ে দেন, আমি আমার বাবার কাছে চলে যাব। এতক্ষণ ধরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনাকে আমার সবথেকে প্রিয় একটা জায়গায় নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া করব। আমার যখন মন খারাপ থাকে তখন আমি সেই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি। আপনি খাওয়া দাওয়া করেন, শেষ করে আমি আপনাকে আপনার বাবার কাছে রেখে যাব। প্লিজ, কোনো খারাপ মতলবে আমাকে নিয়ে যাবেন না, কারণ আমি মানসিকভাবে প্রস্তুত না। আমি তো পালিয়ে যাচ্ছি না। আপনি কি পাগল নাকি কিছু বুঝতে পারতেছি না? আমি বলতেছি না আমি খারাপ হতে পারি, এতটাও খারাপ না। আপনাকে আমার সব থেকে প্রিয় একটা হোটেলে যাচ্ছি, আর এখান থেকে তো 10 থেকে 20 মিনিটের রাস্তা। এত ভয় পাচ্ছেন কিসের জন্য? আর আপনার বাবাকে তো দেখার জন্য নার্স অলরেডি 4 জন আছে। আপনি বুঝতে পারবেন না, আমার বাবাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। আপনি আমাকে যত দ্রুত সম্ভব সেখানে নিয়ে চলেন, আমি আমার বাবাকে দেখব। আমার বাবার কখন কি হয়ে যায়। আমি তো আপনাকে বলেই দিলাম যে আপনার বাবা 15 দিনের মতো সুস্থ হয়ে যাবে। আপনি টেনশন করিয়েন না একদম, আপনাকে এত টেনশন করতে হবে না। আমি ভালো করে জানি আপনি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, কারণ আপনি প্রথমে যেটা বলেছেন তখন আমি আপনার চোখ দেখে বুঝতে পেরেছিলাম সত্যি বলছেন। কিন্তু এখন যখন আমাকে কথাগুলো বলতেছেন, আপনার চোখ বলতেছে আপনি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন। আমি কেন আপনাকে মিথ্যা আশ্বাস দিতে যাব? আমি একজন ডক্টর, আমার যেটা দায়িত্ব আমি পালন করতেছি। আর আপনি আমার সাথে থেকেছিলেন, আমি আপনার পরিচিত। আপনি যেটা করবেন প্লিজ তাড়াতাড়ি করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ আপনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেন, আমি কিছু খেতে পারবো না। আপনি খাওয়া দাওয়া শেষ করেন, আমি খুব তাড়াতাড়ি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। প্রিয়ন্তীর এরকম কথা শুনে হঠাৎ করে প্রিয় গাড়িটা দাঁড় করিয়ে দিল। আর প্রিয়ন্তীকে কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে প্রিয়ন্তীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে টানতে টানতে একটা বাসার ভিতরে নিয়ে আসলো। প্রিয়ন্তী এখন বুঝতে পারলো যে তার যেটা ভাবনা ছিল সেটাই সঠিক। এখন তাকে নির্মমভাবে নির্যাতিত হতে হবে এখানে। এখন সে চিল্লিয়ে যদি কাউকে ডাকাডাকি করে তার সব কিছু বৃথা। এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? প্লিজ বলেন, আমাকে আমার বাবার কাছে দিয়ে আসেন প্লিজ। এত ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার বাসা, আর এখানে আমি আমার ফ্যামিলির সাথে থাকি। এত ভয় পাওয়ার কিছু নেই, একটু ওয়েট করেন, আমার আপু আপনাকে এসে খাবার দিচ্ছে। কি বলতেছেন এসব আবোল তাবোল? আপনার বাসায় কেন আমাকে নিয়ে এসেছেন? প্লিজ আমাকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দেন, আমি এখান থেকে চলে যাব আমার বাবার কাছে। ঠিক মতো কথা বলতেছি, কথা গায়ে লাগে না তাই না? যখন খারাপ ব্যবহার করব তখন তো ঠিকই শুনবি তাই না? তাই ভালোভাবে যখন বলতেছি কথাটা শোন। আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না, এটা কিন্তু অন্যায় হচ্ছে আমার সাথে। আপনি প্লিজ আমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করেন। আরে শালি, যদি বেশি বকবক করিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে বলে দিচ্ছি। তাই চুপচাপ থাক, বেশি কথা বলবি না, মাথা গরম করবি না। এতক্ষণ থেকে ভালো মতো কথা বলতেছিলাম দেখে কি মনে করেছিস আমাকে? প্লিজ আপনি আমাকে যেটাই করেন না কেন আমাকে আমার বাবার কাছে নিয়ে যান। আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি থাকতে পারতেছি না। আমার বাবার কাছে আমাকে নিয়ে যান প্লিজ। এখন যদি বলি যে আমার কথা না শুনলে তোর বাবা পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, তখন কি করবি? তখন তো বাধ্য আমার কথা শুনতে হবে তাই না? তাই চুপচাপ শোন। আর আমার আপু একটু পরে আসবে, তার সামনে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করবি। প্রিয়ন্তী একদম চুপ হয়ে গেল, আর প্রিয়কে কিছু বলতে পারল না। এখন যদি প্রিয়কে কিছু বলে তাহলে প্রিয় তার বাবার সাথে খারাপ কিছু করবে, কারণ ডাক্তাররা পশুর সমান হতে পারে, যখন তখন তার বাবার ক্ষতি করে ফেলতে পারে। তাই এক প্রকার বাধ্য হয়ে প্রিয়ন্তী সেখানে নিজেকে কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করতেছে। তারপর প্রিয়র বোন প্রিয়সী সেখানে উপস্থিত হলো। আর প্রিয়র সাথে একটা মেয়েকে দেখতে পেয়ে প্রিয়সী একদম অবাক হয়ে গেল, কারণ এই প্রথম তার ভাই কোনো মেয়েকে তাদের বাসায় নিয়ে এসেছে। এতদিন প্রিয়সী ইচ্ছা করে বলতো যে তার ভাই কোনো মেয়ের সাথে প্রেম করিস নাকি,
করলে নিয়ে আসিস। কিরে ভাইয়া, মেয়েটা কে? আর তাকে দেখে এরকম চিন্তিত মনে হচ্ছে। কিসের জন্য? কোনো বিপদে পড়েছিলি? সেরকম কিছু না আপু, তাকে খাবার দে, দেখেই তো বুঝতে পারতেছিস তার কি অবস্থা। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর ঠিক মতো। আমি একটু ফ্রেশ হয়ে এসে খাবার খাচ্ছি। আচ্ছা, তাহলে তুই যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আয়। আর আমি এদিকে দেখি মেয়েটার সাথে কথা বলে মেয়েটাকে খাবার দিচ্ছি, সমস্যা নেই। গল্প করার অনেক সময় পাবি বুঝছিস। এখন তাকে দেখে মনে হচ্ছে কিছু খাচ্ছে না 2 দিন ধরে। তুই আগে খাবার দে, খাবার খেলে তারপর বসে একটু গল্প কর, সমস্যা নাই। আচ্ছা, আমি দিচ্ছি তো, এত রাগ করার কিছু নেই। তুই যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আয়। আর তোর দুলাভাইয়ের খবর কি? রাত তো অনেক হলো, এখন ফিরবে নাকি হসপিটালে? কোনো জরুরি কাম আছে? বেশিক্ষণ সময় নেবে না, আমি আসার সময় কথা বলার সুযোগ পাইনি। ফোন করে শুনে নে কখন আসবে, হয়তো চলে আসবে। বুঝতে পারলাম না, তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কিসের জন্য? এর আগে তো তুই কখনো আমার সাথে এইরকম করে কথা বলিস না। আর তোর আজকে কি হয়েছে বলতো? স্বাভাবিকভাবে কথা বলেছি। তোর যদি খারাপ মনে হয় তাহলে তো এখানে আমার কিছু করার নেই, বুঝছিস। এখন চুপচাপ যেটা করতে বলছি কর। মেয়েটাকে খাবার দে তাড়াতাড়ি। এত বকবক করিস কেন? কথাটা বলে প্রিয় সেখান থেকে চলে গেল। আর প্রিয়সী প্রিয়ন্তীকে নিয়ে বসিয়ে দিল খাবার টেবিলে। কারণ মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে হয়তো 2-1 দিন ধরে কিছু খাচ্ছে না। মুখটা একদম শুকিয়ে গিয়েছে, নিজস্ব রূপ কেমন জানি বিলীন হয়ে গিয়েছে। প্রিয়সী দেখল যে মেয়েটা অনেক ভয়ে আছে বা আতঙ্কে আছে বলা চলে। তার মুখ থেকে কোনো কথা বের করার মতো সিস্টেম খুঁজে পাচ্ছে না প্রিয়সী। কি বলবে, কি কথা দিয়ে শুরু করবে ভেবে পাচ্ছে না। আর প্রিয়সী যেহেতু একজন ডক্টর, তাই সে খুব ভালোভাবেই মানুষের মনের কথাগুলো আন্দাজ করতে পারে। প্রিয়ন্তীকে খাবার দিল, কিন্তু প্রিয়ন্তী খাবার খাচ্ছে না। সেটা দেখে প্রিয়সী বুঝতে পারল নিশ্চয়ই কোনো ঘটনা আছে এর মধ্যে, না হলে তো এরকম করার কথা না। আচ্ছা, তোমার সাথে আমার এই রাক্ষস ভাইটার পরিচয় হলো কিভাবে? আমি তো বুঝলাম না, তোমার মতো এত শান্তশিষ্ট ভদ্র মেয়েটা আমার ভাইয়ের সাথে কি কানেকশন? এখানে তো প্রিয়ন্তী সত্যি কথাটা বলতে পারবে না। সে তার ভাইয়ের কাছে তার দেহ বিক্রি করার সময় থেকে পরিচয়, এই কথাটা তো বলতে পারে না, কারণ এটা তো বলার মতো কথা নয়। প্রিয়ন্তী নিজেকে কন্ট্রোল চেষ্টা করতেছে, সব কিছু থেকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। এটা তার ব্যর্থতা। তার বাবার টেনশনে সে কিছুই করতে পারতেছে না, নিজেকে স্বাভাবিক করতে পারতেছে না, নিজের মন মানসিকতা ঠিক করতে পারতেছে না। সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে তার জীবনে। কি হলো, এইভাবে চুপ করে আছো যে? ব্যাপার কি? কথা বলো, কি হয়েছে? তোমার সমস্যা কি? তুমি এইভাবে চুপচাপ থাকলে আমার ভালো লাগে না। আমার কথা বলা মানুষ খুব ভালো লাগে। আসলে আপু, আমার আব্বু অনেক অসুস্থ, তাকে নিয়ে ডক্টরের কাছে এসেছিলাম। আর ডক্টরটা আপনার ভাই ছিল। আর আব্বুর অবস্থা খুবই খারাপ। আমাকে বলল যে হোটেলে গিয়ে কিছু খেয়ে তারপর আমাকে হসপিটালে নিয়ে নামিয়ে দেবে, কিন্তু তিনি সেটা না করে আমাকে বাসায় নিয়ে আসলেন। আমি তো বুঝলাম না কিছু। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সমস্যা নেই, খাওয়া দাওয়া করো, তোমাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হবে, সমস্যা নেই। টেনশন করো না, তোমার কিচ্ছু হবে না। যেহেতু আমার ভাইয়া তোমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে, নিশ্চিন্তে থাকতে পারো। আসলে আপু, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে স্বাভাবিক করতে। বললাম তো, দেখবে যে 2-1 সপ্তাহের মধ্যে তোমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তুমি একদম টেনশন করো না। খাবার রেডি করে রেখেছি, তোমার খাওয়া দাওয়া শেষ করো। আমি একটু আমার স্বামীর সাথে কথা বলে আসি। কি হলো, কোথায় যাচ্ছিস? আর খাবার দাবার কিছু খেয়েছি নাকি না খেয়ে বসে আছে? হালকা কিছু খেয়েছে, তুই দেখ আরও কিছু খাওয়াতে পারলে ভালো হয়। আমি একটু তোর দুলাভাইয়ের সাথে কথা বলে আসি, খুব টেনশন হচ্ছে আমার তো। তুই কি খাওয়া দাওয়া করেছিস নাকি কিছু না খেয়ে দুলাভাইয়ের জন্য টেনশনে বসে আছিস? বুঝতেছি না তো, খাওয়া দাওয়া করছিস নাকি সব কিছু উল্টাপাল্টা? দেখ আমাকে টাইম মেনটেন করতে শেখাতে আসিস না, বুঝেছিস? কারণ আমি একজন ডক্টর, এটা আবার ভুলে যাস না। আমি সব কিছু টাইমলি করি। সেটা মনে থাকলেই ভালো কথা যে তুই একজন ডক্টর। আমি তো ভুলে গিয়েছিলাম তুই একজন ডক্টর। মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর, তোর সাথে অনেক ভালো মানাবে। আর এই পরিবারের সবার সাথে অনেক সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে যে একটা পরিবারের সদস্য। আর কি বলবো, বাকিটা তোর ইচ্ছা। আমার কথার দাম দিস না। এসব ফালতু কথা বাদ দে।
মাথা থেকে সব কথাবার্তা ছেড়ে ফেলে দে। আমি তাকে সাহায্য করতেছি, সাহায্য করা শেষ হলে তাকে বিদায় দেব। এখন চুপচাপ তুই তোর কাজ কর, যা ভাগ। কথাটা বলে প্রিয় প্রিয়ন্তীর পাশে এসে বসে পড়ল। আর প্রিয়ন্তীর দিকে তাকিয়ে দেখে প্রিয়ন্তী অনেক চিন্তা করতেছে। প্রিয় কিছু না বলে চুপচাপ প্রিয়ন্তীর মুখে খাবার তুলে ধরল। প্রিয়ন্তী কল্পনা করতে পারেনি যে প্রিয় তার সাথে এরকম আচরণ করবে। প্রিয়ন্তী একদম অবাক হয়ে গিয়েছে। প্রিয় যখন আবার খাবার মুখের দিকে ধরল, তখন প্রিয়ন্তী না করতে পারল না, খেয়ে নিল। আবার প্রিয় খাবার মুখে তুলে ধরল, আবার প্রিয়ন্তী খেয়ে নিল। আসলে সত্যি বলতে কি, প্রিয়ন্তীর অনেক ক্ষুধা লেগেছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারছিল না। কারণ গরিব মানুষ তো ক্ষুধা সহ্য করার মতো ক্ষমতা রাখে, আর মেয়ে মানুষ এমনিতেই না খেয়ে 3-4 দিনও থাকতে পারে। এটা মেয়েদের একটা স্পেশাল পাওয়ার বলা চলে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপর প্রিয়ন্তী প্রিয়কে কিছু বলতে পারতেছে না। তার সাহস হচ্ছে না এখন যদি উল্টাপাল্টা কিছু বলে দেয়, কিন্তু তার মন তো এখানে থাকতেছে না। তার মন হসপিটালে পড়ে আছে। তার বাবা যে কি অবস্থায় আছে বুঝতে পারতেছে না প্রিয়ন্তী। প্রিয় প্রিয়ন্তীর হাত ধরে এক প্রকার জোর করে তাদের বাসার ছাদে নিয়ে গেল। প্রিয়ন্তী প্রিয়দের বাসার ছাদে গিয়ে অবাক হয়ে গেল। এত সুন্দর বাসার ছাদ, এখানে কি বলবে প্রিয়ন্তী। প্রিয়ন্তী অবাক হয়ে চারিপাশে তাকিয়ে দেখতে লাগলো। অনেক সুন্দর, তার উপর রাতে পূর্ণিমা চাঁদের আলো একদম অন্যরকম একটা মোমেন্ট তৈরি করে দিল মুহূর্তের মধ্যে। তারপর হঠাৎ করে প্রিয় যেটা করলো, সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রিয়ন্তী। আপনি আমার সাথে এসব কি ব্যবহার করতেছেন? আপনার মন মানসিকতা সত্যিই খারাপ। বলতেছি না আমার সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবি, কারণ বেশি যদি খারাপ ব্যবহার কর তাহলে ভেবে দেখো আমি কি করতে পারি। সেটা তো আমি খুব ভালো করেই জানি ডক্টর। আপনি পশু, আপনার দ্বারা সব কিছু সম্ভব, কিন্তু প্লিজ আমার বাবার সাথে এরকম কোনো কাজ করবেন না। আমাকে যত খুশি ব্যবহার করেন, আমার বাবার কিচ্ছু ক্ষতি করবেন না। এই তো বুঝতেই পেরেছেন, তাহলে আমার সামনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেন। আমি তো বলেছি আপনার বাবা সুস্থ হবে, তাই না? তাহলে অস্বাভাবিক আচরণ করার কি আছে? আর অস্বাভাবিক আচরণ করলে আমি এরকম খারাপ ব্যবহার করব? আমি খুব ভালো করেই জানি আপনার সাথে কথা বলে আমি পারবো না, তাই প্লিজ আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না, আমাকে মাফ করবেন। আচ্ছা একটা কথা ভাবো তো, যদি তুমি আমার সাথে সারা জীবন থাকো তাহলে কেমন হবে? আমার তো মনে হচ্ছে আমি হয়তো এক্সট্রা কিছু শক্তি পাবো। এটা কখনো সম্ভব না, কখনোই সম্ভব না। আমি কখনোই আপনার সাথে সারা জীবন থাকতে পারবো না। এসব কোনো কিছু কল্পনাও করবেন না আপনি। যে মানুষটা তার বাবাকে এতটা ভালোবাসতে পারে, সেই মানুষটার জীবন সঙ্গীকে কতটা ভালোবাসতে পারে একটু ভাবতে গেলেই তো গা শিউরে ওঠে। আপনি এসব কি আবোল তাবোল কথা বলতেছেন, বুঝতে পারতেছি না তো। এসব কি ভাবতেছেন আপনি? আমাকে এখান থেকে যেতে দেন প্লিজ, আমাকে যেতে দেন। আমি আপনার পায়ে ধরে বলতেছি, আমি এখন আমার বাবার কাছে যাব। আমাকে নিয়ে চলেন প্লিজ। আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমার সাথে পার করতে চাই। এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আবোল তাবোল কথা বলা বাদ দেন, এটা কখনোই সম্ভব না। সম্ভব হয় কি না সেটা পরে দেখা যাবে। আমি যেটা বলতেছি সেটা তোকে শুনতে হবে, না হলে তোকে শুনতে বাধ্য করাবো। আপনি এরকম করতেছেন কিসের জন্য? আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, তো প্লিজ এরকম কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবা অসুস্থ হলে আমরা গ্রামে ফিরে যাব। আমি যদি বলি যে তোমার বাবা কখনো সুস্থ হতে পারে না কারণ আমি তাকে সুস্থ হতে দেব না, তাহলে তো বাধ্য হয়ে বিয়েটা আমাকে করবে নাকি? আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না? আমার পক্ষে সম্ভব না। আমার বাবার সাথে এরকম কোনো কিছু করবেন না। আমার দুর্বলতা নিয়ে আপনি খেলতে পারেন না। অন্যের দুর্বলতা নিয়ে খুলতে আমার প্রচুর ভালো লাগে। তাই বলতেছি যে আমার যে প্রস্তাবটা রেখেছি তোমার উপর সেটা মেনে নাও, তাহলে তোমার জন্য মঙ্গল হবে, না হলে তোমার বাবার জন্য। আমি নিষ্ঠুর মানুষ দেখেছি, কিন্তু আপনাদের মতো নিষ্ঠুর মানুষ আমি কখনো দেখিনি। আপনার সাথে আমার পরিচয় হওয়াটাই ভুল হয়ে গিয়েছে। আল্লাহ কেন যে আপনার পরিচয়টা করে বুঝতে পারলাম না। সেটা তো আমি বুঝতে পারতেছি না তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করতেছো না। ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, তাও বুঝতেছো না। তোমার শরীরের গন্ধটা না আমাকে সবসময় আকর্ষিত করে। আমি এখন বুঝতে পারছি আমার শরীরের উপর আপনার মোহ। আপনি সারাদিন ব্যবহার করেন আমার বাবা সুস্থ হোক, আমি আপনার সব ইচ্ছা পূরণ করে চলে যাব, কিন্তু আপনার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। প্লিজ আমাকে মাফ করবেন। তোকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, বুঝতে পারতেছিস তাই না? তোর এমন অবস্থা করব
তোর বাপও এই পৃথিবীতে বেঁচে থাকবো না, তোকে আমার সাথে থাকতে হবে। ভেবে দেখ কোনটা ভালো হবে তোর জন্য। কেন আপনি আমার সাথে এরকম করতেছেন? কেন আপনি আমাকে মেন্টালি চাপ দিচ্ছেন? বুঝতে পারতেছি না। আমি তো দেখতে ভালো না, আর আমি গরিব ঘরের একটা মেয়ে। আপনাদের সোসাইটির সাথে আমি মিল করতে পারবো না। তোকে মেনটেন করতে কে বলেছে? তুই যেমন আসিস তেমনই করে থাকবি, কিন্তু আমি যেটা বলতেছি সেটা তোকেই শুনতেই হবে। আমার পক্ষে সম্ভব না। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। আমাকে এখন প্লিজ আমার আব্বুর কাছে নিয়ে যান। আমি এখানে থাকতে পারবো না। কথাগুলো ভেবে দেখ, কিন্তু তোর আব্বু কখনোই সুস্থ হবে না। তোর যা ইচ্ছা তাই করতে পারিস। তোর আব্বুকে হসপিটাল থেকে কে বের করে কে দেয় তাও আমি দেখব। আপনি আমার সাথে এটা ঠিক করতেছেন না। এভাবে অত্যাচার করতে পারেন না। আজকে আমরা গরিব মানুষ বলে আপনারা যা ইচ্ছা তাই বলবেন, আপনাদের যা মর্জি তাই করবেন। এটা কিন্তু মোটেও ঠিক না। কথাটা বলে প্রিয়ন্তী কান্না করতে লাগলো। অঝোর ধারায় তার কান্না করা ছাড়া কোনো কিছু করার নেই, কারণ এখানে তো আর কেউ নেই পরিচিত, আর এটা একটা শহর। একজন মানুষের বিপদে অন্যজন কখনোই আসবে না এগিয়ে। আর প্রিয় যেটা বলছে তার সেটা কখনোই মেনে নেওয়ার মতো না, কারণ এখন হয়তো তার দেহের উপর প্রিয় এর মায়া আছে, কিন্তু দুদিন পর যখন প্রিয়ন্তীকে ভালো লাগবে না, তখন তো প্রিয় তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। এটাই বাস্তবতা। তাহলে এই শহরে নিজেকে টিকিয়ে রাখার কথা চিন্তা করা তার পক্ষে হাস্যকর ছাড়া কিছুই না। 2 দিন পর যখন এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন তাকে আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। প্রিয়ন্তী কান্না করতেছে, আর প্রিয় দাঁড়িয়ে তামাশা দেখতেছে। কি একটা আজব ব্যাপার। প্লিজ আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না। আমাকে যেতে দেন। থাকতে পারবো না, প্লিজ আপনি আমাকে যেতে দেন। এখন যাচ্ছি, নিজেকে ঠিক কর, চিন্তা ভাবনা কর। কথা হচ্ছে যে আমি তোকে কালকে বিয়ে করতেছি, তারপর তোর বাপের চিকিৎসা করব, তার আগে না। আপনি কেন এরকম করতেছেন? কেন আমার দুর্বল জায়গাটা এভাবে আঘাত করতেছেন? কেন এরকম করতেছেন? আপনি তো ভালো করে জানেন আমার বাবার জন্য আমি আমার ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিয়েছি। সেটা তো আমি ভালো করে জানি, বাট আমার ভালো লাগতেছে তাই বলতেছি। এখন যদি আমার মাথা গরম করিয়ে দিস তাহলে তোর বাবাকে পরপারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব, সমস্যা নাই। প্লিজ আপনি এরকম কোনো কিছু করবেন না। আমি আপনার সব শর্ত মেনে নেব। আপনি যত অত্যাচার করেন আমাকে করেন। প্লিজ আমার বাবাকে সুস্থ করে দেন। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, এখন বুঝতে পারলি? এখন কেমন হলো? এখন তাহলে চুপচাপ নিচে যা, আমি একটু পর নিচে গিয়ে তোকে নিয়ে হসপিটালে যাচ্ছি। যেটাই করেন না কেন আপনি আমার উপর অত্যাচার জুলুম সব করতে পারেন, কিন্তু আমার বাবাকে টেনে নিয়ে আসবেন না। যা খুশি আমাকে করেন, আমার বাবাকে প্লিজ কিচ্ছু করবেন না। বুঝতে পারলাম, ঠিক আছে। এখন তোর কথা আমি রাখতেছি, কারণ আমার কথা একটা রেখেছিস, আমি তোর কথা রাখবো। তোর বাবা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা এখন তাহলে আমাকে আমার বাবার কাছে দিয়ে আসেন। অনেক রাত হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে আমি আমার বাবাকে দেখতেছি না। প্লিজ আমি আর থাকতে পারতেছি না এখানে। প্রিয় কোনো কথা না বলে নিচের দিকে যেতে লাগলো। প্রিয়ন্তীও প্রিয়র পেছনে পেছনে চলে আসলো। তার তো কোনো কিছু করার নেই, তার দুর্বল জায়গায় আঘাত করে তাকে সব কিছু করাতে বাধ্য করতেছে। জানা থাকলেও কিছু করতে পারবে না। এখানে সেখানে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গিয়েছে, তাকে সব কিছু শুনতে বাধ্য হতে হবে। এখন আর এদিকে প্রিয়সী তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে, এখনো আসতেছে না। প্রিয়কে এই বিষয়ে কিছু বলতে পারতেছে না, কারণ অনেক ভালো মুডে আছে এখন। এসব বললে তার মুড খারাপ করতে চায় না প্রিয়সী। কি হলো, এতবার ফোন দিচ্ছ কিসের জন্য? আমি একটা অপারেশন করতেছিলাম, শেষ করে এইমাত্র ফ্রেশ হয়ে এখানে আসলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমার মনে হয় টেনশন হয়, তাই না? যখন যেটা খুশি সেটাই করতেছো। এখন আমার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই যে আমার স্বামী কোথায় আছে তার খোঁজ খবর নেব? এরকম ভাবে কথা বলতেছো কিসের জন্য বুঝতে পারতেছি না তো। তুমি তো জানো এখন অবস্থা কেমন, আর এই সময় অনেক রুগী, আর আমি কি করব? আমি কি ইচ্ছা করে এরকম করতেছি? তাহলে এখন তুমি আমার সাথে ঝগড়া করবে, তাই তো? বাসায় আসো, তারপর দেখাচ্ছি মজা। তুমি আমাকে বলতে পারতে, একটা SMS করে দিতে পারতে যে আমার আজকে ফিরতে লেট হবে। এরকম করতেছো কেন বুঝতে পারতেছি না। মাথা ব্যথা করতেছে আমার। অপারেশনটা অনেকক্ষণ ধরে করতে হয়েছে, তার জন্য মাথা ঝিমঝিম করতেছে, কিছু ভালো লাগতেছে না। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তাড়াতাড়ি বাসায় চলে আসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এতক্ষণ তোমাকে হসপিটালে কে থাকতে বলে? অনেক ডক্টরের নাইট ডিউটি আছে, তারা কি করে? সবাইকে দিয়ে সব কিছু হয় না, বুঝছো? আর সবাই এসে বলতেছে এটা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন, তার জন্য অপারেশনটা আমাকে করতে হয়। বোঝার চেষ্টা করো একটু।
তোমার মাথায় কমন সেন্স নাই কিচ্ছু? আচ্ছা হয়েছে, এখন আর এই বিষয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। তুমি এখন তাড়াতাড়ি এখানে আসো, তারপর এটা নিয়ে কথা হবে তোমার সাথে, সামনাসামনি কথা হবে। আসো। অপেক্ষা করো, আমি 20 মিনিটের ভিতরে যাচ্ছি বাসায়। আর তুমি এত রাত জেগে আছো কেন? তুমি ভালো করে জানো তোমার বুকে মাথা না রাখলে আমি ঘুমাতে পারি না। তার উপর যদি তুমি এইভাবে বলো তাহলে কেমন হয় বলো? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। এখন আমি বাসায় যাচ্ছি, ফোনটা রাখো, গাড়ি ড্রাইভ করতেছি এখন। আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার ঘুম পাচ্ছে না, প্রচুর একা একা লাগতেছে। আর প্রিয় একটা মেয়েকে নিয়ে এসেছিল। কি বলতেছো? প্রিয় মেয়েকে নিয়ে বাসায় গিয়েছিল? এটা ভাবা যায়? কল্পনার বাইরে যেটা বলতেছো, এটা কখনো সম্ভব না, আমি বিশ্বাস করতেছি না। দেখতে চাইলে তাড়াতাড়ি চলে আসো, মেয়েটা অনেক সুন্দর। আর প্রিয় আর ওই মেয়েটা যখন একসাথে দাঁড়ায় মনে হচ্ছে তাদের জুটি সেরা জুটি। এত সুন্দর দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকলে মানায়। তুমি আসো, দেখলে বুঝতে পারবে। আচ্ছা তাহলে তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি। 20 মিনিট সময় লাগবে যাইতে। তুমি তো ভালো করে জানো আমি এখন ড্রাইভ করতেছি, ফোনটা রাখলাম। আর শোনো, আমার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে এসো, খেতে ইচ্ছা করছে। এই অবস্থায় আমি তোমার জন্য আইসক্রিম চকলেট নিয়ে যাব? তুমি ভাবলে কিভাবে? তোমার বাহানা পরে চলবে, এখন কোনো বাহানা চলবে না, চুপচাপ থাকো। আমি কোনো কিছু শুনতে চাই না, যেটা বলেছি তুমি নিয়ে আসবে। এখনো তো আমি এতটাও সিরিয়াস না যে আমাকে আইসক্রিম চকলেট খাওয়া যাবে না। তুমি দুইটা নিয়ে আসবে। তুমি বুঝের মানুষ হয়ে যদি অবুঝের মতো কথা বলো তাহলে তোমার সাথে কথায় পেরে উঠতে পারবো না। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, পরে কোনো সমস্যা হলে আমাকে বলিও না। বলেছি তো কিচ্ছু হবে না, তুমি নিয়ে আসো। আমার খেতে ইচ্ছে করছে। আমার একটা ইচ্ছা পূরণ করতে এইরকম করছো কিসের জন্য বুঝি না। আমি একটা আবদার করেছি, তুমি পূরণ করবে। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি। আর এখন ফোনটা আমি রেখে দিলাম, কারণ প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আইসক্রিম আর চকলেট নিয়ে 5 মিনিটের ভিতরে আমি বাসায় চলে যাব। কথাটা বলে মাহিন ফোনটা রেখে দিল। আর প্রিয়সী অনেক খুশি হলো। প্রিয়সী জানে যে যে অবস্থায় আইসক্রিম চকলেট খাওয়া একটু রিস্ক, তার মন ভালো না, তাকে একটু খাইতেই হবে। বেশি খাবে না, হালকা একটু খাবে। আর হালকা কিছু খেলে কোনো সমস্যা হওয়ার কথা না তার জানা মতে। আর এদিকে প্রিয়ও তার প্রিয়ন্তীকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কারণ এখন হসপিটালে গেলে তো আর বাসায় ফেরত আসা হবে না। তাই সে একটু পরেই বেরিয়ে যাবে। যেহেতু আজকের বেরিয়ে গেলে আর বাসায় আসা হবে না, তাই একটু সব কিছু ঠিকঠাক করে তারপর বাসা থেকে বেরিয়ে যাবে। কারণ এই মেয়েটার মায়ায় পড়ে গিয়েছে প্রিয়। নিজেও জানে না কেন প্রিয়ন্তীর সাথে এরকম করতেছে। প্রিয়ন্তী চুপচাপ বসে আছে একা একা, কোনো কথা বলছে না, কান্না করতেছে। তার কান্না করা ছাড়া কিছুই করার নেই। লুকিয়ে লুকিয়ে কান্না করতেছে, চোখের পানি লুকিয়ে মুছে ফেলতেছে। যদি প্রিয় দেখতে পায় তাহলে আবার কি থেকে কি বলবে। আজকে তার জন্য তার বাবার এরকম একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে। যদি আজকে প্রিয়র সাথে দেখা না হতো, তার সাথে পরিচয় না হতো, তার সাথে এরকম একটা সম্পর্ক তৈরি না হতো, তাহলে আজকে এরকম একটা পরিস্থিতির শিকার হতে হতো না। প্রিয়ন্তী তো এখান থেকে পালিয়ে যেতে পারবে না, কারণ শহরের অলিগলি কিচ্ছু জানে না, কোথা থেকে কোথায় চলে যাবে। আর শহরের মানুষ খারাপ, কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে কোন খারাপ লোকের পাল্লায় চলে যায়। প্রিয়ন্তী ভয়ে একদম নিশ্চুপ হয়ে আছে। প্রিয়ন্তীকে নিয়ে প্রিয় বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসলো হসপিটালে। প্রিয়ন্তী এক দৌড় দিয়ে তার বাবার কেবিনের সামনে চলে গেল। কেবিনে গিয়ে দেখে তার বাবা ঘুমিয়ে পড়েছে, আর তার পাশে একটা নার্স বসে আছে। প্রিয়ন্তী কোনো শব্দ করলো না। এখন শব্দ করলে তার বাবার ঘুম ভেঙে গেলে আর ঘুম হবে না। তার বাবা যে কত রাত ঘুমায় না, আজকে ঘুমাচ্ছে। প্রিয়ন্তী চুপচাপ সেখানে দাঁড়িয়ে তার বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর রুম থেকে বেরিয়ে আসলো। কি হলো? এখনো টেনশন আছে নাকি টেনশন কমে গিয়েছে? কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। আর হঠাৎ করে প্রিয় এসে এভাবে কথা বলেছে, সে ভয় পেয়ে গিয়েছে একটু। কি হলো? কোনো কথা বলছো না, ব্যাপার কি? কোনো সমস্যা হয়েছে নাকি সব কিছু ঠিকঠাক আছে? বললাম না টেনশন করতে হবে না। অযথা টেনশন করে কি হবে? যেটা বলেছি সেটাই হবে। আপনাকে ধন্যবাদ আমার বাবাকে এত তাড়াতাড়ি এত ভালো একটা পজিশনে নিয়ে আসার জন্য। আমি তো কল্পনাও করতে পারতেছি না যে আমার বাবা ঘুমিয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, সমস্যা নাই। আর তুমি বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ দেখো
তোমাকে তো তোমার জীবন নিয়ে ভাবতে হবে। তোমার বাবা তো ঠিক হয়ে যাবে, তাকে নিয়ে টেনশনের কিছু নেই। আমি কথা দিয়েছি তো, তাই না? আর আমাকে বিয়ে করলে সমস্যা কি? সমস্যা হচ্ছে আমরা গরিব, আপনারা বড়লোক। আপনাদের সাথে আমাদের যায় না। আমরা আপনাদের সোসাইটি মেনটেন করতে পারবো না। আপনার অনেক সমস্যা হবে আমার জন্য। আমি কখন বললাম আমার সমস্যা হবে? আমার তো কোনো সমস্যা হবে না। আমি যদি আমার বউকে আমার মতো সব কিছু দেখাশোনা করি, তাহলে ওনাদের সমস্যা হওয়ার কথা নয়। এটা আপনার দৃষ্টিতে, কিন্তু অন্যের দৃষ্টিতে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। কারণ আপনার বোন, আপনার দুলাভাই, তারা কখনোই আমাকে মেনে নেবে না। আর সব থেকে বড় কথা হলো যে আমি আপনাকে বিয়ে করব না। আচ্ছা, বিয়ে করবে না সেটা ঠিক আছে, তাহলে তোমার বাবা এই অবস্থায় শেষ মনে করো। এখন ভাবতে পারো যে জোর করে করতেছি। এখন জোর করে বিয়ে করতে হচ্ছে কারণ তোমাকে তো বুঝিয়ে আমি বোঝাতে পারতেছি না। কেন আপনি আমার সাথে এরকম করতেছেন আমি বুঝতে পারতেছি না। কেন আমাকে এভাবে জোর জবরদস্তি করতেছেন? আমি কি ভুল করেছি বলুন তো? তুমি কোনো ভুল করনি। ভুল করেছে তোমার এই মায়াবী চেহারাটা, যেটা আমাকে এতটা আকর্ষণ করেছে। আমি এই মায়াবী চেহারাটাতে নিজেকে বন্দি করে ফেলেছি, সেখান থেকে বের হতে পারতেছি না। আমাকে কিসের জন্য বিয়ে করতে হবে? এই শহরে কত সুন্দরী মেয়ে আছে, তাদের এক একজনকে বিয়ে করে নেন। আমাকে বিয়ে করে আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন? এখন আপনাকে আপনার সোসাইটির কথা শুনতে হবে। বারবার এক কথা শুনতে ভালো লাগে না, বুঝতে পারছেন? যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে আপনার সাথে তো আমার একটু ঘাড়তেরামি করতে হয়। আপনার বাবাকে তাহলে আপনি বাঁচাতে পারবেন না, কথাটা মাথায় রাখেন। যদি আপনি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করতে চান, করতে পারেন। আমি তো এখানে কিছু বলতে পারবো না, কারণ আপনি আমার দুর্বল জায়গাতে আঘাত করতেছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি আমার দেহ প্রতি রাতেই ভোগ করতে পারবেন, কিন্তু আমাদের মনটা কখনোই জয় করতে পারবেন না। সেটা বিয়ের পর দেখা যাবে। দেখবে যে তুমি একদিন আমার জন্য কান্না করবে, কথাটা মাথায় রেখো। আর তুমি আমাকে কাছে পাওয়ার জন্য ছটফট করবে। আমি একটু দূরে গেলে তুমি আমাকে বারবার ফোন করে তোমার কাছে যেতে বলবে। এটা শুধু আপনার কল্পনায়, এটা কখনোই হবে না। কথাটা মাথায় রাখবেন, বুঝলেন? এটা শুধু আপনার কল্পনা, বা আপনার মনের ভেতর এই কল্পনা কখনো সত্যি হবে না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আজকে আমি সব কিছু ঠিকঠাক করতেছি, রাতে আমরা বিয়ে করতেছি। নিজেকে প্রস্তুত করেন। আর যদি একটু কোনোরকম পালানোর চেষ্টা করেন তাহলে আপনার বাবা তো শেষ। কথাটা মাথায় রাখবেন। যদি আপনার বাবাকে ভালোবাসেন তাহলে বিয়ের জন্য রাজি হয়ে যান। কথাটা বলে প্রিয় সেখান থেকে চলে গেল। প্রিয়ন্তী সেখানে বসে কান্না করা শুরু করে দিল। তার কান্না করা ছাড়া কিছু করার নেই, কারণ এখানে তার বাবাকে নিয়ে এসেছে, এসে বিপদে পড়ে গিয়েছে। এখন যদি প্রিয়র কথা না শুনে তাহলে প্রিয় যেটা খুশি সেটাই করবে প্রিয়ন্তীর সাথে। তাই প্রিয়ন্তী এক প্রকার বাধ্য হয়ে সব কিছু নিজের উপর মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। কত অত্যাচার, কত কষ্ট হয় হোক, তার হবে। তার বাবার উপর যেন কোনো ক্ষতি না হয়। প্রিয়ন্তী নিজেকে অনেকভাবে বুঝিয়ে নিল যে যেটা হয় হবে। তার যতই কষ্ট হোক, তার বাবার যেন কোনো কষ্ট না হয়। তিনি যেন ঠিক থাকে, সুস্থ সবলভাবে যেন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর এদিকে প্রিয় ভাবতেছে তার আপুকে কথাটা জানাবে কিনা, জানানো ঠিক হবে কিনা। যদি না জানিয়ে বিয়ে করে, একটা মাত্র বোন, অভিমান করলে অভিমান ভাঙাতে আরও 1 মাস লেগে যাবে। এর থেকে জানিয়ে বিয়ে করাটাই ভালো হবে। তখন পরিবারের একটা সম্মতি থাকবে। আর তার আপু তাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে। তার মানে এখন যদি তার আপুকে বলে দেয় বিয়ে করবে, তাহলে নিশ্চয়ই তার আপুর মেনে নিবে, কারণ তার আপু তাকে অনেক ভালোবাসে। দুলাভাই তো তাকে অসম্ভব পরিমাণ বিশ্বাস করে। তার মানে তাদেরকে বলা উচিত হবে। তাদের বিশ্বাসের এরকম মর্যাদা দেওয়া ঠিক হবে না। না বলে বিয়ে করলে সবাই তার উপর মন খারাপ করে বসবে। যদিও মুখের ওপর কিছু বলতে পারবে না, কিন্তু মনের ভিতর আঘাত লেগে যাবে তাদের। হ্যালো আপু, একটা কথা বলবো। কথাটা কিভাবে নিবি বুঝতে পারতেছি না, বাট কথাটা একটু বোঝার চেষ্টা করবি। তুই বাসায় থেকে আমাকে ফোন দিচ্ছিস, ব্যাপার কি? দেখা করে কথাটা বল। আমি তো বাসার ভেতরে আছি, আর তুই কি এমন কথা বলবি যে ফোন করে বলতেছিস বাসায় থেকে? আমি বাসায় নেই, আমি হসপিটালে চলে এসেছি মেয়েটাকে নিয়ে। আর কথা হচ্ছে, মেয়েটাকে তোর কেমন লেগেছে? শুধু বলে দিচ্ছি, মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। কি বলছিস এসব আবল তাবল কথা?
মাথা ঠিক আছে? মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছিস মানে? মেয়েটা কে, তার পরিচয় কি, আমরা কিচ্ছু জানি না। তুই বলে আমরা তোর সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দেব, নাকি আমরা খোঁজ খবর নিব না? আমি বুঝতে পারতেছি তোর কথাটা, একজন বোন হিসেবে তোর সে দায়িত্বটা আছে ভাইয়ের কোথায় বিয়া দিবি খোঁজ খবর নেওয়া, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই, আমার শুধু ভালোবাসার অভাব, আর তুই সেটা ভালো করে জানিস। আমি যদি এই মেয়েটাকে বিয়ে করি, আমি বলতেছি আমি অনেক সুখে থাকতে পারবো। এখন তুই আমার সুখ চাবি নাকি টাকা পয়সা? অবশ্যই আমি আমার ভাইয়ের জন্য সুখটা চাইবো। টাকা পয়সা তো কত আসবে কত যাবে, টাকা পয়সা দিয়ে আমি কি করব যদি আমার ভাইটার সুখ থাকে? বললাম তো ভালো থাকতে পারে, তাই বলতেছি এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো হবে। আর মেয়েটাকে তুই মেনে নিতে পারবি কিনা সেটা বল। তুই দুলাভাইয়ের সাথে কথা বল এই বিষয় নিয়ে। আজকে রাতেই বিয়ে করতেছি, যদি তোর মতামত হ্যাঁ সম্মতি দিস তাহলে তো কোনো কথাই নেই, আর না সম্মতি দিলে আমি আলাদা ফ্ল্যাটে উঠবো। আচ্ছা, আমি তো দুলাভাইয়ের সাথে কথা বলে তোকে জানাচ্ছি। তুই আলাদা ফ্ল্যাটে কেন উঠবি? আমাদের পছন্দ অপছন্দ কোনো কারণ না। তুই মেয়েকে নিয়ে বাসায় থাকবি, আমি তার সাথে কথা বলে বিয়ের কার্যক্রম শুরু করতেছি। তুই মেয়েটাকে নিয়ে সন্ধ্যার দিকে চলে আসিস, আমরা সব কিছু ঠিকঠাক করে বিয়েটা করিয়ে দেব। আমার লক্ষ্মী আপু, তাহলে এখন ফোনটা রাখতেছি, আর কাউকে জানানোর প্রয়োজন নেই। বিয়ে ঘরোয়াভাবে হবে, কোনো আয়োজন হবে না। যখন আয়োজন করার সময় আসবে তখন আমি বলবো, তখন আয়োজন করে বিয়ে হবে। আর আমাদের তো তেমন কোনো আত্মীয় স্বজন নিয়ে যাদেরকে না থাকলেই নয়, এরকম তো কেউ নেই, তাই না? কি বলছিস? মেয়ের বাড়ি কেউ থাকবে না, একা তোকে বিয়ে করবে? আমি বুঝতে পারছি না, তুই কি মেয়েটাকে জোর করে বিয়ে করতেছিস নাকি? আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। তোকে কোনো কিছু বুঝতে হবে না, এখন তোকে যেটা করতে বলতেছি তুই সেটা কর। আমি এখন ফোনটা রাখছি, আমার কাজ আছে অনেক। কথাটা বলে ফোনটা রেখে দিল প্রিয়। আর এদিকে প্রিয়সী ভাবতেছে তার ভাইয়ের আবার কি হলো, হঠাৎ করে বিয়ের কথা বলতেছে। গতকাল প্রিয়সী যখন বলল যে তাকে বিয়ে করিয়ে দিবে, তখন বলল যে এখন বিয়ে করবে না, তার নাকি এখন বিয়ে করার সময় হয়নি। আর এই মেয়েটার মাঝে এমন কি দেখতে পেল? মেয়েটা তো অনেক ভালোই ছিল, মনে মনে ভাবছিল এসব কথা প্রিয়সী। তারপর হঠাৎ করে শব্দ হলো, কেউ বাইরে এসেছে। প্রিয়সী বাহিরে এসে দেখে মাহিন, আর মাহিনকে দেখে প্রিয়ন্তী মাহিনকে জড়িয়ে ধরল। মাহিন প্রিয়সীর হাতে আইসক্রিম চকলেট ধরিয়ে দিয়ে বলল যে গোসল করবে এখন। তাই প্রিয়সী কোনো কথা বলল না, চুপচাপ সেখানে বসে চকলেট আইসক্রিম খেতে শুরু করলো। মাহিন গোসল দিয়ে তারপর প্রিয়সীর পাশে এসে বসে পড়ল। কি হলো, রাগ করেছো নাকি? এখনো রাগ আছে? আর এরকম আবদার করার কি দরকার ছিল? এই সময় কিছুদিন পর তো আমাদের বাবু ভূমিষ্ঠ হবে। খুব ইচ্ছে করতেছিল খাওয়ার জন্য, তার জন্য আবদার করলাম। আর আমার ইচ্ছেগুলো তুমি পূরণ করতে এত কেন ভাবা বুঝি না। সামান্য একটু তো খাবো, বেশি তো আর খাবো না, তাই না? আমি তোমাকে ভালোভাবে চিনি, তুমি সামান্য খাওয়ার মানুষ না। তোমার তো এখন সব কিছুই শেষ হয়ে যাবে, আমি সেটা ভালো করে জানি। আজকে লাস্ট, এরপর থেকে আর কখনো আইসক্রিম খেতে পারবে না কিন্তু। আচ্ছা, যেটা বলবে সেটাই হবে। এখন এসব কথা বাদ দাও, এখন তোমাকে একটা কথা বলবো, সেই কথাটা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা বলো, কি এমন কথা? তোমার সব কথাই তো ইম্পর্টেন্ট, এখন বলো কি আবার নতুন ইম্পর্টেন্ট কথা? তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কি লাগবে গো? আমার কিচ্ছু লাগবে না, আপনার শালাবাবুর বউ লাগবে। আর তখন বললাম না, একটা মেয়েকে নিয়ে এসেছে, সেই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে। এখন আমাকে ফোন করে জানালো, আর যদি আমরা সম্মতি না দিই তাহলে আজকে রাতে বিয়ে করবে, আর না দিলে বিয়ে করবে, কিন্তু এই বাসায় থাকবে না, অন্য বাসায় থাকবে। কি বলছো? মাথা ঠিক আছে? বিয়ে করবে আর এই কথা তুমি আমাকে এখন জানাচ্ছ? তাহলে বিয়ের আয়োজন শুরু করে দেই। মেয়ের বাসায় চলে গিয়ে মেয়েকে দেখে আসি, তারপর বাসায় কথা বলে সবকিছু ঠিকঠাক করি। সব কিছু ঠিকঠাক আছে, আজকে রাত্রে বিয়ে, আর আমাদের বাসায় বিয়ে হবে ঘরোয়াভাবে, কোনো আত্মীয় স্বজন থাকবে না। তোমাদের বাসার লোকজন মানে আমার শ্বশুর শাশুড়ি থাকবে, আর কেউ থাকবে না, ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে। এসব কি কথা বলতেছো? মাথা ঠিক আছে তোমার? উল্টা পাল্টা কথা বলো কিসের জন্য? ঘরোয়াভাবে কিচ্ছু হবে না, আমাদের একমাত্র ভাইয়ের বিয়ে হবে, তা আবার ঘরোয়া হবে? এটা কেমনে কি? আমি এটা মেনে নিতে পারতেছি না। তুমি তো প্রিয়কে ভালো করে চিনো, ও যেটা বলে সেটাই করে। আর মেয়েটা গরিব ঘরের মেয়ে, তার বাবার চিকিৎসা করতেছে প্রিয় নিজেই। আমাদের সোসাইটির কেউ যদি জানতে পারে এই কথাটা, তখন আমাদের কি বলবে?
তুমি একটু ভেবে দেখো, আমরা কোথাও মুখ দেখাতে পারবো না। আমি বুঝতে পারছি না তুমি এইরকম মুড নিয়ে থাকো কিসের জন্য। এরকম মাইন্ডে চিন্তা ভাবনা করলে হবে? আমার ভাই যেখানে সুখ খুঁজে পেয়েছে আমি সেই মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেব। তোমার সমস্যা আছে? আমার আবার সমস্যা কিসের? তোমার ভাই তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তাই বলে সোসাইটির কথা চিন্তা ভাবনা করবে না, এটা কোনো কথা হইলো? আচ্ছা, তুমি প্রিয়কে তো চেনো ভালো করেই। তুমি কথা বলো, সাহস থাকলে বলো যে সোসাইটির কথা একটু চিন্তা ভাবনা করো। সোসাইটিতে আমরা যদি থাকি, সোসাইটি নতুনভাবে তৈরি করতে পারবো। যে আমাদেরকে বুঝতে পারবে না তাকে আমাদের সোসাইটিতে রাখলাম না। আচ্ছা, তোমার যেটা ভালো হয় সেটা করো, আমি এখানে কিছু বলতে পারবো না। পরে কোনো ঝামেলা হলে আমি এসবের মধ্যে নেই, আগেই বললাম। আমার মতামতের কিচ্ছু যায় আসে না। আমি মত দিচ্ছি যে বিয়ে দিয়ে দাও, পরে যদি মেয়ে নিয়ে কোনো সমস্যা তৈরি হয় আমি সেখানে যাব না। আচ্ছা, তুমি তোমার মতামত দিচ্ছ, এখন চুপ করে থাকো। তুমি তোমার দিকটা দেখো। আমার ভাই কি করবে তার জীবন সে নিজে চালাতে পারবে। আমি চাই না আমাদের এই ক্ষুদ্র ঝগড়াঝাটির জন্য আলাদা হয়ে যায়। তাহলে আমি ব্যবস্থা করতেছি, কারণ বিয়ে বলে কথা, একটু হলেও তো আয়োজন করতে হবে। আর শোনো, তোমার বাবা মাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো, কারণ এখানে দেখাশোনার একটা ব্যাপার আছে। তারা আমাদের গার্জিয়ান। তারা যদি আমাদের সব কিছু মেনটেন করতে বলে সেইভাবে সব কিছু করব। আচ্ছা, আমি বাবাকে ফোন করে বলতেছি, তারা চলে আসবে, সমস্যা নেই। কিন্তু একটা কথা শোনো, মেয়েটাকে দেখতে কেমন? আমি তো মেয়েটাকে দেখিনি। মেয়েটা অনেক সুন্দর আর আমাদের পরিবারের সবার সাথে খুব সুন্দর মানাবে। আমি তার জন্য রাজি হয়েছি। আর কি বলবো, প্রিয়র সাথে মেয়েটাকে যেটা মানাবে না, পুরো অস্থির। আচ্ছা, তাহলে তুমি এদিকটা দেখাশোনা শুরু করে দাও, আমি বাইরের কাজগুলো দেখাশোনা করতেছি। হালকা পাতলা হলেও তো একটু আয়োজন করতে হবে। প্রিয় যেহেতু কোনো অনুষ্ঠান করবে না, তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি অন্তত। আচ্ছা, তাহলে আর এখানে বসে গল্প করা যাবে না। আমি তো ভারী কাজ করতে পারবো না, তাই তুমি বাসার কাজের লোক নিয়ে আসো। তোমার কোনো যদি পরিচিত কেউ থাকে যারা কাজ করে, তাদেরকে ফোন করে বলো আমাদের বাসায় এসে সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে রাখো। আচ্ছা, থাকো তাহলে তুমি। এদিকে তোমার ভাইয়ার সাথে তুমি কথা বলো, আর আমি দেখি কি করা যায়। তুমি তোমার ভাইয়াকে বলো, মানে আমার শালাকে বলো যে তাড়াতাড়ি যেন চলে না আসে, একটু লেট করেও যেন আসে, আমরা হাতে যেন সময় পাই। কথাটা বলে মাহিন বেরিয়ে পড়ল, কারণ তার এখন অনেক কাজ আছে আর কাজগুলো করতে হবে। বিয়ে বলে কথা, আর অনেক দিন পরে বাসায় বিয়ে হচ্ছে, তার মানে তাকে তো নিজ হাতে সব দায়িত্ব পালন করতে হবে। মাহিন তার বাবাকে ফোন করে বলল তার মাকে নিয়ে যত দ্রুত সম্ভব এখানে চলে আসার জন্য। তার বাবা মাকে বলে দিয়ে বাকি কাজের লোকদের খোঁজাখুঁজি করতে লাগলো। সবাইকে খুব দ্রুত ম্যানেজ করে নিতে পারলো, কারণ তারা এখানে অনেক দিন ধরে আছে আর অনেক পরিচিত মানুষ আছে যাদেরকে বিনামূল্যে সেবাদান করে তারা। এদিকে প্রিয় আর প্রিয়ন্তী দুজনে বসে আছে একসাথে, আর প্রিয়ন্তী বারবার তার বাবার কাছে যেতে চাচ্ছে, কিন্তু প্রিয় তার বাবার কাছে তাকে যেতে দিচ্ছে না। দেখো, এখন যদি তুমি তোমার বাবার কাছে যাও তাহলে কান্না করবে, এটা করব ওটা পড়বে, তার ঘুম ভেঙে গেল, তার সমস্যা হবে। আমি চাই না তার সুস্থ হতে বেশি সময় লাগুক। আমি বলেছি তো আমি এরকম কোনো কিছু করব না। আমি আমার বাবার পাশে বসে থাকবো, বা সেখানে আমি একটু নিজেকে কন্ট্রোল করব, কারণ আমার মন মানসিকতা বলতে কিছু আছে। আমি তোমাকে ভালো করে চিনি না, তুই সেখানে গেলে উল্টাপাল্টা কিছু একটা করবে, তাই চুপচাপ এখানে বসে আছো, বসে থাকো। তার মানে আপনি চাচ্ছেন না আমি আমার বাবার কাছে যাই? আপনি কি ভাবছেন আমি আপনার সাথে থাকবো, তাই না? দেখেন, একটা মানুষের মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতেছেন, অন্তত তাকে হালকা একটু স্বাধীনতা দেন। আচ্ছা যাও, কিন্তু কোনো ধরনের শব্দ করার চেষ্টা করবে না। সেটা তোমার বাবার ভালোর জন্যই বলতেছি, আমার ভালোর জন্য না। তুমি যদি বোকার মতো শব্দ করো আর তার যদি কোনো ক্ষতি হয়, আমাকে কোনো দোষারোপ করতে পারবে না। অন্তত তাকে হালকা একটু স্বাধীনতা দেন, আমি সেটার দায়ভার নিজে নিব। আপনাকে আমি কোনো দোষারোপ করব না। এখন অন্তত আমাকে যেতে দেন, আমার অনেক কাজ আছে, নিজেকে মেন্টালি ঠিক করতে হবে। আপনি তো জোর জবরদস্তি করে সবকিছু করতেছেন। কথাটা বলে প্রিয়ন্তী সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয় মনে মনে ভাবতেছে এটা কি ঠিক হচ্ছে। আবার প্রিয় মনে মনে ভাবতে লাগলো এটাই ঠিক হচ্ছে, কারণ কয়েকদিন পর তার বাবা এই পৃথিবী থেকে চলে যাবে। তখন মেয়েটাকে দেখবে কে? সমাজের যেখানে যাবে সেখানেই হয়তো বা বাজে অফার পাবে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পতিতালয় চলে যাবে। আর প্রিয় এটা কখনো মেনে নিতে পারবে না। একটা মেয়েকে যদি সমাজে মানুষ কেউ ভালো থাকতে না দেয়, তখন সে আত্মহত্যা করবে।
নয়তো নিজের জীবিকা নির্বাহ করার জন্য সব থেকে জঘন্যতম কাজ বেছে নেয়। প্রিয় নিজেকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু সে বুঝতে পারতেছে না কেন এরকম বলতেছে। মেয়েটা ভালো আছে, তার সাথে ভালোভাবে সময় পার করার মতো একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে প্রিয় মনে। কিন্তু প্রিয় একটা কথা বুঝতে পারতেছে না, কেন সে মেয়েটাকে বিয়ে করতেছে। একবার ভাবতেছে মেয়েটা যদি কোনো কিছু করে তার পার্সোনাল ব্যাপার, এভাবে জোর করে তো একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করা ঠিক হবে না। প্রিয় এখন কি করবে বুঝতে পারতেছে না। শেষ পর্যন্ত সে ঠিক করলো বিয়ে করতেই তো হবে। তাহলে এই মেয়েটাকে করলে সমস্যা কি? তাহলে মেয়েটা একটা নষ্ট সমাজে যাওয়া থেকে বেঁচে গেল, আর তার গল্প করা বা জীবনসঙ্গীও একটা হয়ে গেল। প্রিয় মনে মনের কথাগুলো ভাবতেছিল, হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। হ্যালো ভাইয়া, আমরা এই দিকটা সব কিছু ঠিকঠাক করতেছি। তুই মেয়েটাকে নিয়ে কখন চলে আসবি বাসায়? আমি এখন বাসায় যাচ্ছি না, আমার যেতে দেরি হবে। তুই বাসায় দেখাশোনা কর সব কিছু, আমার একটু লেট হবে। তুই কি মেয়েটাকে জোর করে বিয়ে করতেছিস নাকি? মেয়েটার বিয়েতে মত আছে? দেখ, একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা ঠিক না। আমাকে দেখে কি মনে হয় আমি কাউকে জোর জবরদস্তি করে বিয়ে করতে পারি? আমি কি সেই রকম ছেলে? আমাকে দেখে কি ভণ্ড মনে হয় তোর? আমি তোকে সেটা বলতেছি না, আমি তোকে এমনিতে জিজ্ঞেস করলাম যে একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করা ঠিক না। আচ্ছা হইছে, তোকে আর জ্ঞান দিতে হবে না। আমি আমার ভালো বুঝি কাকে বিয়ে করতে হবে না করতে হবে। আর দুলাভাই কি বললো তোকে? তার সমস্যা বলতে এই সোসাইটির কথা একটু বললো, যে সোসাইটির লোকেরা কি বলবে, কোথাও গিয়ে যদি তাদেরকে কথা শুনতে হয়, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে তুই টেনশন করিস না, পরে আমি বুঝিয়ে বলছি, মেনে নিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আলাদা বাসায় থাকবো, তোদেরকে কোনো ডিস্টার্ব করব না। কারণ হয়তো আমার বউয়ের জন্য দুলাভাইয়ের সমস্যা হতেই পারে, কারণ তিনি তো বড় মাপের একজন ডক্টর। এসব কি বলছিস তুই? তোর দুলাভাই তারপরে সব কিছু মেনে নিয়েছে, এসব নিয়ে তোকে কোনো কিছু বলতে হবে না। আমি তোর দুলাভাইয়ের সাথে কথা বলবো। তুই আলাদা বাসায় থাকবি কিসের জন্য? আমাদের সাথে থাকবি তুই তোর বউকে নিয়ে। আচ্ছা, আমি দুলাভাইয়ের সাথে কথা বলে দেখব, তাও যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাসায় থাকতে হবে। আমি চাই না আমার জন্য তোর সংসারে তোর সাথে কোনো ইফেক্ট পড়ুক, কারণ আমার জন্য আমার বোনের উপর ইফেক্ট পড়বে, আমি সেটা মেনে নিতে পারবো না। আরে তুই পাগল নাকি? এসব কথা বলা বন্ধ কর তো। আমি তোকে যেটা বলছি তুই সেটা কর। তুই মেয়েটাকে নিয়ে চলে আয়, আমরা সব বন্দোবস্ত করছি। আচ্ছা তাহলে তুই থাক, আমি আমার এদিকের কাজগুলো শেষ করি। আর কাজগুলো শেষ করতে বেশি দেরি হয়ে যাবে। আজকে রাত 10টা-11টার দিকে বাসায় ফিরবো মনে হচ্ছে। এদিকের কাজগুলো শেষ করব, তারপর তোকে ফোন করে জানাবো যখন বেরিয়ে পড়বো। কথাটা বলে ফোনটা রেখে দিল প্রিয়। তারপর সামনে তাকিয়ে দেখে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। প্রিয় প্রিয়ন্তীকে দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটা তো একটু আগেই তার বাপের কাছে চলে গেল, এখন আবার এখানে ফিরে আসলো। ব্যাপার কি? কোনো সমস্যা হলো না তো আবার? প্রিয় উঠে গিয়ে প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে পড়ল, আর গিয়ে প্রিয়ন্তীর হাত দুটো চেপে ধরল। প্রিয়ন্তী ছলো চোখ নিয়ে প্রিয়র দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে মেয়েটা তাকে কিছু বলতে চায়, কিন্তু কিছু বলতে পারতেছে না। হয়তো ভয় পাচ্ছে প্রিয়কে, তার জন্য হয়তো মেয়েটা কিছু বলতে পারতেছে না। আমি বাঘ না ভাল্লুক না যে আমাকে এভাবে ভয় পাবে। মনের ভেতর কোনো কথা থাকলে সেটা প্রকাশ করতেই পারো। আচ্ছা আমাকে বিয়ে না করলে হয় না? আমাকে বিয়ে করতেই হবে? দেখেন আমার বাবা অসুস্থ, তাকে তো আমাকে দেখাশোনা করতে হবে, তাই না? প্লিজ এই মতামতটা চেঞ্জ করেন আপনি। তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। এই কথা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলতে পারি, সেটা আমি শুনতে রাজি আছি, কিন্তু এই বিয়ের ব্যাপার নিয়ে যদি কোনো মতামত দিছিস তাহলে তাহলে কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন, তাও আমাকে বিয়ে করবেন না প্লিজ। আমি মরে গেলেও শান্তিতে থাকবো, আপনাকে বিয়ে করে শান্তিতে থাকতে পারবো না। আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নিয়ে কোথাও যেতে পারবেন না আপনি। সেটা আমি দেখব। আমার বউকে নিয়ে আমি কোথায় যাব না যাব, সেটাতে কার মাথা ব্যথা করতেছে, কি করতেছে না করতেছে, সেটা দেখে আমার লাভ কি? কারণ হচ্ছে আপনারা বড় লোক, আপনাদের সব কিছু মেনটেন করতে হয়, সোসাইটি মেনটেন করতে হয়, সব কিছু মেনে চলতে হয়। নিয়ম মাফিক থাকলে আপনারা আরো বড় মাপের হতে পারবেন। তোমার এইসব বিষয় নাক গলাতে হবে না। তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমি আরও অনেক উপরে যেতে পারবো। সোসাইটির লোক কেউ আমার সঙ্গে দিবে না। সোসাইটির লোক আমার সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবে, যাতে করে আমার সাপোর্ট পাই। আর তুমি আমাকে সাপোর্ট দিবে। তোমার সাপোর্টে আমি আরও অনেক দূর যেতে চাই।
আপনি আমাকে যতটা বিশ্বাস করতেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা যদি না রাখতে পারি তাহলে কি হবে? আমি আশা করি আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। এখন আমাদের বাসায় যেতে হবে। বাসায় বিয়ের কার্যক্রম সব কিছু সম্পন্ন করা হয়েছে, শুধু আমরা দুজন গিয়ে বিয়ের কাজটা করব, ঝামেলা শেষ। আপনি একটাবার ভেবে দেখুন তো, আপনার বাবা যদি অসুস্থ হতো আর আপনার বাবাকে হসপিটালের বেডে রেখে আপনি কি বাসর করতে পারতেন? আমি বলতেছি না বাসর করতে হবে, আমি শুধু বলেছি আমরা বিয়েটা করব। পরে তোমার বাবা যখন সুস্থ হবে, তোমার মনে যখন খুশি, তোমার মনে যখন রং লাগবে, তখন আমরা বাসর করব। একটা মানুষকে এতটা বিশ্বাস করা কিন্তু মোটেও ঠিক না। আমি বলতেছি কারণ আমাকে এত বিশ্বাস করবেন না, আমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো না। আমি যাকে তাকে বিশ্বাস করি না, আর যাকে একবার বিশ্বাস করি তাকেই মরার আগ পর্যন্ত বিশ্বাস করি, আর যাকে বিশ্বাস করি না তাকে আমার ত্রিসীমানার ভিতরে আসতে দেই না। আমি যদি ভুল করি কখনো আপনার বিশ্বাসের মর্যাদাটা না রাখতে পারি, তখন তো আমাকেও ছুঁড়ে ফেলে দিবেন। এটাই তো আমার জীবন। যখন কেউ ভুল করে, তার ভুলটা স্বীকার করে, তখন কিন্তু তার উপর রাগ করার মতো কোনো মন মানসিকতা তৈরি হয় না। আপনি এরকম কেন? আমি এত করে বোঝাতে চাচ্ছি, তারপরও আপনি কেন বোঝেন না? না বোঝার ভান করে আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আমি এত কিছু বলতে পারতেছি না, শুধু একটা কথা বলতে চাই, আমি আপনাকে বিয়ে করতেছি, আপনার সাথে সারা জীবনটা পার করতে চাই। একজন বিশ্বাসী সঙ্গী হবেন আপনি, এটা আপনার উপর আমার ভরসা আছে। আর যদি আমি সেটা করতে না পারি তখন কি হবে? আর আমার মনে হচ্ছে আমি সেটা পালন করতে পারবো না, কারণ আমি একজন মানুষ। মানুষ মানেই ভুল করবে, এটাই স্বাভাবিক। মানুষ যে ভুল করবে না এরকম কিছু না। ভুল করে যদি তুমি তোমার ভুলটা স্বীকার করো, তাহলে হয়তো আমি তোমাকে দ্বিগুণ ভালোবেসে ফেলবো আরও। আপনি এক নারীতে আসক্ত, আমি বিশ্বাস করতে পারতেছি না। কারণ আপনার প্রতিটা রাতে আলাদা নারীর সঙ্গ দরকার, আর আপনি সেই এক নারীতে কিভাবে আসক্ত হতে পারেন? সব সময় তো আর বিভিন্ন নারীর আসক্ত হয়ে লাভ নেই। কোনো একটা সময় আসে যখন একটা নারীতে আসক্ত হতে হয়, আর পৃথিবীর সব নারীকে মনে হয় তুচ্ছ। সত্যি কথা বলতে আপনি আসলে একটা পাগল। আর আমি কি বলবো, আমি গরিব ঘরের মেয়ে, আপনি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছেন। আমি কখনোই চাইতাম না আমার স্বামীর চরিত্র এরকম থাকবে আর আমি তাকে বিয়ে করব। আমি সবসময় চাইতাম আমার স্বামীর ন্যায় পরায়ণ হবে, কিন্তু কপাল দেখেন আমার। কেন, তুমি কি আমাকে ভালো করতে পারবে না? তুমি তো চাইলে আমাকে তোমার মনের মতো গড়ে তুলতে পারো, কারণ আমি ভালোবাসার কাঙাল। এত বড় হয়েছি, ভালোবাসা কাকে বলে পাইনি। আমার তো বিশ্বাস হয় না আপনি আমাকে ভোলানোর জন্য এটা বলতেছেন, কারণ আপনার মতো বড় লোকের বেটা এখন পর্যন্ত কোনো ভালোবাসা পায়নি বা কোনো নারীর সঙ্গ পায়নি, এটা তো আমি মানতে পারতেছি না। নারী সঙ্গ পাইনি বলতে এটা ভুল হবে, কিন্তু ভালোবাসাটা পাইনি, কিন্তু ভালোবাসার মানুষ কখনো হতে পারিনি। এই প্রথম কোনো নারীকে আমি ভালোবেসে আসক্ত হয়েছি। তার চেহারার মায়া, কাজল কালো চোখে আমার ভালোবাসা দেখতে পেয়েছি। আমার থেকে এখনো অনেক সুন্দরী রমণী আছে, আপনি চাইলে কিন্তু আমার থেকে দ্বিগুণ সুন্দরী রমণীকে বিয়ে করতে পারেন। তাহলে আমাকে কেন? সবাই তো আর তোমার মতো করে ভালোবাসতে পারবে না, কারণ সবাই টাকার জন্যই আমার কাছে আসে। টাকা দিলে তারা আমার সাথে থাকে, টাকা না দিলে আমাকে ছুঁড়ে ফেলে দেয়, কখনো ভালোবাসে না। আমি ভালো করে বুঝতে পারতেছি, আমি ভালো করে বুঝতে পেরেছি যে আমি আপনার সাথে যত তর্ক করি না কেন, আপনি ততই যুক্তি দেখিয়ে আমাকে থামিয়ে রাখবেন। তাই আমি চুপ হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন চলো আমরা আমাদের বাসায় যাইব, আর কাজটা শেষ করে দরকার হলে আবার হসপিটালে ফিরে আসবো, সমস্যা নেই। আর আঙ্কেলের অবস্থা খুবই ভালো চলতেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মনে হচ্ছে। আমি যে বিয়ে করতেছি আমার বাবার অনুমতি নেওয়া উচিত ছিল, তাকে না জানিয়ে আমি বিয়ে করব। তিনি সুস্থ হয়ে শুনলে তখন কি মনে করবে? যখন সুস্থ হবে তখন আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। তার মন তখন আরও খুশিতে ভরে যাবে যে তার মেয়ে এত ভালো একটা ফ্যামিলিতে জীবনযাপন করবে, কারণ বাবা মা চায় যাতে করে মেয়ে বা ছেলে দুজনেই ভালো মতো থাকতে পারে সারা জীবন। বিশ্বাস করেন, আপনার সাথে যে মেয়ে বেশি না 1 সপ্তাহ থাকবে সে আপনার প্রেমে পড়ে যেতে বাধ্য, কারণ আপনি এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন। আমার মনে হয় না এরকম করে কেউ গুছিয়ে কথা বলতে পারে। যদি তাই হতো তাহলে হয়তো আমি এতদিন বিয়ে করে নিতাম, কারণ আমাকে তো কেউ ভালোবাসে না। বললাম কি, যতই ভালোবাসার নাটক করে আমার সাথে। আমি এসে ফেঁসে গেলাম, আমি শুধু চলে যেতে পারলাম না। চলে যেতাম কিন্তু বাধ্য হয়ে থেকে গেলাম। কেন জানেন? শুধু বাবার জন্য। হয়তো আজকে আমার এই পরিস্থিতি।
একবার ভালোবেসে দেখো, একবার তোমার ভালোবাসা দিয়ে আমাকে বদলিয়ে দাও, দেখবে যে আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। রাত তো অনেক হয়ে গেল, চলেন আপনার ইচ্ছেটা পূরণ করে দিয়ে আসি। আপনার যা ইচ্ছে আমার মনে হয় এটা নিয়ে কোনো কিছু নেই, কিন্তু বাস্তবতা বা পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে হচ্ছে। আচ্ছা তাই নাকি? দেখা যাবে কতদিন তুমি আমার উপর অভিমান বা আমাকে ভালো না বেসে থাকতে পারো। একদিন তুমি আমাকে ভালোবাসবে আর তুমি বলবে যে আমি তোমাতেই আসক্ত। সেদিন কখনো আসবে না, এটা ভেবে থাকা মোটেও উচিত হবে না। আপনি অন্য কোনো কিছু টেনশন করতে পারেন, তাহলে বেটার হবে। প্রিয় আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিল। তারপর ইশারা করে বলল যে এখন যেতে হবে, কারণ বাসা থেকে ফোন দিচ্ছে বারবার। প্রিয়ন্তী না করতে পারল না, না করলে এদিকে তার বাবা মারা যাবে। তার কিছু করার নেই, তারও উপায় নেই, তার সব কিছু শেষ। নিজের ব্যক্তি স্বাধীনতা বলতে কিচ্ছু নেই, তার বাবার উপর ডিপেন্ড করেই তাকে থাকতে হবে। তার বাবা যদি সুস্থ হয় তাহলে যে কোনো একটা তো উপায় হবে। তার বাবা তো অসুস্থ থাকবে না, তার বাবার জন্য সে নিজেকে বিসর্জন দিল। প্রিয় এর কথা শুনে প্রিয়ন্তীর মনে হচ্ছে প্রিয় ছেলেটা খারাপ না, কিন্তু কার মনের ভিতরে কি আছে সেটা বলা তো মুশকিল। প্রিয়ন্তী তো আর এটা বলতে পারে না যে প্রিয় তাকে ভুলে যাবে, বিয়ে করার জন্য এত সুন্দর ব্যবহার করতেছে। প্রিয় আর প্রিয়ন্তী দুজনেই বাসায় চলে আসলো আর তাদেরকে সুন্দরভাবে বরণ করে নেওয়া হলো। সব কিছু রেডি। কাজী সাহেব এসে উপস্থিত। কাজী সাহেব তাদের দুজনকে দেখেই তাদের যে লেখালেখির কাজগুলো আছে সেগুলো আরম্ভ করে দিল, কারণ তাড়াতাড়ি বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। রাত অনেক হয়ে গিয়েছে, রাত 1:30 বাজে। প্রিয়সী এসে প্রিয়ন্তীর হাত ধরে নিয়ে গেল, তারপর তাকে গোসল করিয়ে দিল। আর মাহিন সে প্রিয়কে নিয়ে গেল। প্রিয়কে গোসল করিয়ে দুজনকে রেডি করে নিয়ে চলে আসলো। দুজনকে অনেক সুন্দর লাগতেছে। প্রিয় তো প্রিয়ন্তীকে দেখে অবাক হয়ে গিয়েছে। এত সুন্দর লাগতেছে, লাল বেনারসি শাড়ি, হালকা মেকআপ করিয়ে দিয়েছে, চোখে কাজল, ঠোঁটের লাল লিপস্টিক, কপালে হালকা গাঢ় টিপ। কি হলো ভাইয়া, এইভাবে মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে হবে? কিছুক্ষণ পর তো সব কিছু তোর হয়ে যাবে, তাই না? এখন তো মুখটা বন্ধ কর, না হলে তো মশা মাছি তোর মুখে বাসা তৈরি করবে। কি আবল তাবল কথা বলতেছিস বুঝলাম না তো। আমি কোথায় দেখেছি? আর তুই আমাকে কি বলেছিস? আমি তো সামনে থাকা একটা পরীকে দেখতেছি। দেখ, দেওয়ালে দেখা যাচ্ছে। আমাকে আর বোঝাতে আসিস না, বুঝিস নাই আমি কিন্তু সব কিছু বুঝি। আর কথা হচ্ছে এখন কবুল বলেতে, আর মেয়ে তারপর কবুল বলবে। তোকে কাজী সাহেব কিছু জিজ্ঞেস করতেছে, তার উত্তর দে আগে। তুই সবসময় বেশি কথা বলিস, নিজের মুখটা বন্ধ করে থাকলে সমস্যা কি তোর? আর তোকে এত কিছু করতে বলেছিলাম বল। আর তুই যে কাহিনী করেছিস তোকে তো আমি পরে দেখে নেব। আচ্ছা হয়েছে, এখন কাজী সাহেব যেটা বলছে সেটা কর না। আমার সাথে এরকম ব্যবহার করতেছিস বিয়ের জন্য মেয়ে মানুষের মতো, বুঝলাম না তো। প্রিয় প্রিয়ন্তীকে দেখতে এতটা ব্যস্ত ছিল যে কাজী সাহেব তাকে যে কবুল বলার কথা বলতেছে সেই কথাটা তার কান অবধি পৌঁছয়নি, কারণ সে এতটা মগ্ন ছিল প্রিয়ন্তীকে দেখতে। শেষ পর্যন্ত বিয়ের কাজ শেষ হলো। কাজী সাহেব প্রিয়ন্তীকে বলল কবুল বলতে। প্রিয়ন্তী কিছুক্ষণ চুপ ছিল, কিছু বলতে চাচ্ছিল না। যখন প্রিয় এর চোখের দিকে তাকালো তখন ভয়ে সে 3 বার কবুল বলে দিল। শেষ পর্যন্ত বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। তারা সবাই অনেক খুশি। খাওয়া দাওয়া শেষ করলো সবাই। তারপর প্রিয়ন্তী আর প্রিয়কে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। আগে থেকে বাসর ঘর সাজানো ছিল, আর প্রিয়ন্তী যখন বাসর ঘরে প্রবেশ করলো সে অবাক যে বাসর ঘর সাজানো হয়েছে। আর প্রিয় তখন বলল আজকে বাসরাত হবে না। তাহলে এসব কি? প্রিয়ন্তীর মাথা কাজ করতেছে না। আমাকে বলেছেন এসব কিছু হবে না? আগে থেকে সব কিছু প্ল্যান করে রেখে আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসতেন, আর এখন এসব কি? আমি এ সম্পর্কে কোনো কিছু জানি না। হঠাৎ করে মনে হয় দুলাভাই আর আপা এসব করেছে। আমি সত্যি এসব সম্পর্কে কিচ্ছু জানি না, বিশ্বাস করেন। আপনি আমাকে সব সময় মিথ্যা কথা বলেন। আমি আপনাকে বিশ্বাস করতে চাই না, আর কখনো বিশ্বাস করব না আপনাকে, কারণ আপনার একটা কথারও মূল্য নেই। আপনি যেসব কথা বলেন সব কথাই মূল্যহীন। আমি তো বলতেছি যে আমি এসব সম্পর্কে জানি না। তুমি যেহেতু বলছো আমি সব জানি, তাহলে আমি ভুল স্বীকার করতেছি। এখন তুমি যেখানে যাবে আজকে আমি সেখানেই যাব, কিন্তু এখন হসপিটালে যাব না, কালে হসপিটালে যাব। আজকে অন্তত তুমি আমাকে সময়টা দাও। আচ্ছা, আপনি যেহেতু স্বামী আমার, এখন আপনার তো ইচ্ছে আছে বউকে আদর করা। আচ্ছা, করতে পারেন, আমি আপনাকে কিছু বলেছি না।
আমি রোবট। আপনি আমাকে যেভাবে ব্যবহার করবেন আমি সেভাবেই ব্যবহৃত হব। এখানে এভাবে কথা বলার কি আছে? আমি বলেছি আমি তো এসব সম্পর্কে কিছুই জানি না। আপনাকে বলেছি বিয়ে করব। আপু হয়তো শখের বশে এসব করেছে, তার ভাইয়ের বিয়ে। আপু তো জানে না তোমার মনের ভেতরে এসব। আর আমি তোমাকে কথা দিয়েছি আজকে বাসর হবে না, আপুকে তো বলা সম্ভব না। আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে আপনাকে এইভাবে বলা। এখন বলেন কি করতে হবে আমাকে, কারণ এখন তো এখানে কিছু করার নেই। আপনি যেটা বলবেন আমাকে তো সেটাই করতে হবে। এখন তো বাইরে যেতে পারবো না, তাহলে আপু সন্দেহ করবে। এখানেই বসে গল্প করি। আপনার জানা অজানা গল্পগুলো আমাকে বলেন, আমি আমার গল্পগুলো আপনাকে বলি। আমি কি বলবো বুঝতে পারতেছি না, কারণ আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আমার মাথায় শুধু একটাই টেনশন, আমার বাবা কখন আমাকে আম্মু বলে ডাক। একটা মানুষের কিন্তু সুস্থ হতে সময় লাগে, আর তুমি তো দেখতেছি সব সময় আমাকে ইগনোর করছো। সত্যি আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসাটা কি গ্রহণ করা অপরাধ হয়ে যাবে? বিয়ে তো আমাকে করে নিয়েছেন, এখানে গ্রহণ করা না করা কোনো কথা আসে না। আপনাদের মন যা চায় সেটাই করতে পারেন। দেখো তুমি এরকম কেন করতেছো? আমি তোমাকে এতটা বোঝানোর চেষ্টা করতেছি, বোঝাতে পারতেছি না, নাকি তুমি বুঝেও না বোঝার ভান ধরে আছো বুঝতেছি না। একবার তো আমার সাথে ভালো ব্যবহার করে দেখো। আমার কি সেই সাহসটা আছে নাকি যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব? এটাই আমার ভালো ব্যবহারের, এটাই আমার ভালো ব্যবহার। এর থেকে ভালো ব্যবহার আমি শিখিনি। তোমার যেটা মন চায় সেটা করতে থাকো। আমি এখন ঘুমিয়ে গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে হসপিটালে যাব। কথা ছিল বিয়ের কাজ শেষ হলে আমরা যাব, এখন বলতেছেন সকালে যাব। এটা তো ঠিক হলো না। কথা দিয়ে কথা রাখতে পারবেন না তো সেই কথা দেন কেন? আরে ভাই, এটা কি ধরনের কথা? তুমি কি অবস্থানে আছো? আজকে আমাদের বিয়ে হলো ভাইয়া, আর আপু জানে আমাদের মাঝের সম্পর্ক অনেক ভালো। এখন যদি আমি তোমাকে নিয়ে হসপিটালে যাই তারা কি ভাববে? সকালে তাদের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়ব। বুঝতে পেরেছি তো, এত বোঝাতে হবে না। আপনার যেহেতু বিয়ে করা বউ এখন আমি, আপনি যেটা বলবেন না আমাকে তো সেটাই শুনতে হবে। আচ্ছা যেটা বলবেন সেটাই হচ্ছে, ঘুমিয়ে পড়বেন। আমিও ঘুমিয়ে পড়ি। একটা মানুষ যদি জঘন্যতম খারাপও হয়, যদি সে ভালো হতে চায় তাকে অন্তত পক্ষে এভাবে না বলে একটু ভালোভাবে বললে হয়। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আপনার সাথে এইভাবে আর কখনো কথা বলবো না। আপনি তাহলে ঘুমিয়ে পড়েন, অনেক ক্লান্ত, অনেক দৌড়াদৌড়ি করেছেন। আচ্ছা তোমার কি মন চাচ্ছে এখন আমাকে খুন করতে? তাহলে আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আমাকে খুন করে এখান থেকে পালিয়ে যাবে, কেউ কিছু বলতে পারবে না। আমি কেন আপনাকে খুন করতে যাব? কোন দুঃখে? আমার কি এমন দরকার যে আপনাকে খুন করতে হবে? তাহলে তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কিসের জন্য বুঝতেছি না তো। একটু ভালোভাবে কথা বলো, আমি তো একটা মানুষ, তাই না? বলতেছি তো আমি এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না, তারপরও আপনি আমাকে এইভাবে জোর জবরদস্তি করতেছেন কিসের জন্য? আমি মোটেও বুঝতেছি না তো। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি ভাবলাম যে ভালো ব্যবহার করি, তাহলে হয়তো ভাববে যে একটু হলেও আমি ভালো হয়ে গিয়েছি। না, আসলে আমি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো ভালো হতেই দিচ্ছ না। কেন এরকম করতেছো? তুমি চাও আমি খারাপ হয়ে যাই আগের থেকে? সেটা আপনার পুরোপুরি নিজের উপর, কারণ আমার মনে আপনার জন্য কোনো জায়গা কখনো হবে না, সেটা বিয়ের আগেই বলে দিয়েছি। শুধু আপনি আমাকে শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করতে পারবেন, তাছাড়া কোনো মানসিক চাহিদা মেটানোর জন্য আমাকে পাবেন না। আচ্ছা তাহলে তোমার কথাই রইল, আমার শারীরিক চাহিদা মেটানোর জন্যই তোমাকে ব্যবহার করব। তার মানে এখন থেকে আমি সব কিছু করতে পারতেছি। আমি কেন তাহলে আমার শারীরিক চাহিদা মেটাবো না? কেন আমি কন্ট্রোল করব নিজেকে? কথাটা বলে প্রিয়ন্তী ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। প্রিয়ন্তী ভেবেছিল যে এভাবে কথা বললে লোকটা হয়তো আরও ঠিক হয়ে যাবে, কিন্তু না। প্রিয়ন্তী দেখল যে তার চিন্তাভাবনার সাথে লোকটার চিন্তাভাবনার কোনো কিছু মিল নেই। লোকটা হয়তো তার দিক দিয়ে ঠিক ছিল, কারণ প্রিয়ন্তীর সাথে ভালোভাবে কথা বলছিল। প্রিয়ন্তী এদিক দিয়ে ভাবতেছিল যে এভাবে কথা বললে হয়তো লোকটা দিন দিন ভালো হয়ে যাবে, কিন্তু প্রিয়ন্তী ভুল, তার চিন্তা ভাবনা ভুল, আর প্রিয় যেটা ভেবেছে সেটা ভুল। কারণ দুজনের চিন্তা ভাবনা যদি এক হতো তাহলে কখনোই এরকমটা হতো না। প্রিয়ন্তীকে কোলে তুলে নিয়ে বিছানার উপর শুয়ে দিয়ে প্রিয়ন্তীর উপর শুয়ে পড়ল। প্রিয়ন্তী কোনো কিছু বলছে না, চুপচাপ সহ্য করে যাচ্ছে। সহ্য করা ছাড়া কোনো কিছু করার নেই। প্রিয় সব কিছু খুলে প্রিয়ন্তীকে এমনভাবে আঁকড়ে ধরল, মনে হচ্ছে পাগলের মতো প্রিয়ন্তীকে এখন খেয়ে ফেলবে। প্রিয়ন্তীর ঠোঁট দুটো ছেড়ে দিয়ে তার গলায়
নিজে ঠোঁট দুটো বসিয়ে দিল। প্রিয়ন্তী কিছু বলতে পারতেছে না, চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছে। তার চোখের কোণা দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়তেছে। আর এদিকে প্রিয় তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যা যা করা দরকার সব করতেছে। মনে হচ্ছে প্রিয়ন্তী একটা রোবট, আর প্রিয় যেভাবে যেদিকে নিচ্ছে প্রিয়ন্তী ঠিক সেভাবেই হচ্ছে। প্রিয় শেষ পর্যন্ত নিজের শারীরিক চাহিদা মেটানো শেষ করে প্রিয়ন্তীর উপর শুয়ে পড়ল, আর প্রিয়ন্তীর ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল আবারও। প্রিয়ন্তীর অনেক খারাপ লাগতেছে, তার ব্যথা করতেছে। কামড়ের দাগ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কয়েকটা জায়গায়। মনে হচ্ছে যে সে একটা জঙ্গল, পুরো বিশ্রী লাগছে তাকে। এভাবেই প্রতিটা দিন প্রতিটা রাত চলতে লাগলো। প্রিয় এর যখন খুশি তখন প্রিয়ন্তীকে ব্যবহার করতেছে। দেখতে দেখতে প্রায় 1 মাসের মতো চলে গেল। আর এদিকে প্রিয়ন্তীর বাবা এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। এখন একা একা হাঁটা চলা করতে পারে, সব কিছু করতে পারে। এখন আগের মতো কোনো ব্যথা বা শ্বাসকষ্ট হয় না। প্রিয়ন্তীর বাবা এখনও জানে না যে তার মেয়ে বিয়ে করে ফেলেছে। আর প্রিয়ন্তী এই বিষয়টা এখনও তার বাবাকে জানাতে চাচ্ছে না, কারণ তাকে পুরোপুরি সুস্থ হলে তারপর বলবে। প্রিয়ন্তী অনেক খুশি তার বাবার জন্য। তার বাবার সাথে সব সময় এখন আড্ডা দেয়। আর এদিকে প্রিয় চেম্বারে বসে রোগী দেখাদেখি করে, আর পাশাপাশি প্রিয়ন্তীকে ডেকে নিয়ে এসে গল্প করে। এভাবে চলতে চলতে আরও 2 মাস চলে গেল। এখন প্রিয়ন্তীর বাবা পুরোপুরি সুস্থ বলা যায়। না জানি কখন পৃথিবী ছেড়ে চলে যাবে। আপাতত দৃষ্টিতে সুস্থ হয়ে উঠেছে। এখন কি করবে? আব্বুকে নিয়ে বাসায় যাবে নাকি অন্য কোনো ফ্ল্যাটের আব্বুকে রাখবে? তুমি যেটা বলবে সেটাই হবে। আমি আবার এখানে কি বলবো? আমার তো জানাশোনা কোনো জায়গা নেই, আর যেটা ছিল সেটা তো এখন বাড়ির মালিক অন্য কাউকে ভাড়া দিয়েছে। তাহলে আমাদের সাথেই থাকবে, সমস্যা নাই। কোনো কিছু হলে সাথে সাথে তুমি দেখাশোনা করতে পারবে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। ভাইয়া আর আপুকে জিজ্ঞেস করা উচিত ছিল। হঠাৎ করে এইভাবে আব্বুকে নিয়ে সেখানে যাওয়া উচিত নয়, কারণ তাদের একটা রুচিবোধ আছে। তুমি এতদিন ধরে আমাদের বাসায় আসো, তুমি ভাইয়া আর আপুর সম্বন্ধে এটা বলতে পারলে আমি কখনো আশা করিনি তোমার কাছ থেকে এরকম কথা শুনবো তাদের সম্বন্ধে। আমি মোটেও কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। আমি শুধু বলেছি তাদের পারমিশন নেওয়া উচিত আমাদের, কারণ তারা বাড়ির বড় আর আমরা ছোট। আচ্ছা, আমি আপুর সাথে কথা বলতেছি। আর যদি মনে হয় যে তুমি কথা বলবে তাহলে বলতে পারো, কারণ আমার থেকে আপুর সাথে তোমার মিল অনেক বেশি। আমার থেকে আপু তোমার সাথে সব কথা শেয়ার করে। আপনার কি সেটাও হিংসা হয়? এখন থেকে কি আপনার বোনের সাথে কথা বলা বন্ধ করে দেব? যদি আপনি বলেন তাহলে আমি কারোর সাথে কথা বলবো না, রুম থেকেই বের হব না। 3 মাস হয়ে গেল আর তুমি এখন আমাকে বুঝতে পারলে না? আমার মনের অনুভূতিগুলো তুমি এখনও বুঝতে শিখলে না যে আমি কখন কি চাই আর কখন কোনটা বললে আমি তোমাকে খুশি করতে পারবো। সেটা আমি সবসময় ভেবে চিন্তে থাকি যে তোমাকে খুশি করার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। কিন্তু তুমি? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন এসব কথা যদি আব্বু শুনে নেয় তাহলে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। আব্বুকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। এখন হঠাৎ করে এসব কথা বলা ঠিক হবে না। আচ্ছা, তাহলে তুমি আব্বুর সাথে গিয়ে কথা বলো। আমার কয়েকটা পেশেন্ট আছে, দেখাশোনা শেষ করে বাসায় চলে যাব আব্বুকে নিয়ে। কাল হসপিটালে আসবো না, শরীরটা আমার অনেক খারাপ। কেন, কি হয়েছে? শরীর অসুখ করেছে নাকি? জ্বর, সর্দি নাকি অন্য কোনো কিছু? কোনো কিছু বুঝতে পারতেছি না। শরীর অনেক গরম, তার সাথে কেমন জানি মাথাটা ধরতেছে। মনে হচ্ছে প্রচুর ঘুম, কিন্তু ঘুমাতে গেলে ঘুম ধরতেছে না। অন্যরকম একটা বিরক্তিকর ফিলিংস। তাহলে যে কয়টা পেশেন্ট আছে তাদেরকে দেখতে হবে না, তাদেরকে অন্য ডক্টরের কাছে দিয়ে দেন। আমরা বাসায় চলে যাই। আমাকে দেখতেই হবে। মরে গেলেই বা কি, কারো তো কোনো কিছু যায় আসে না। মরে গেলে হয়তো আমার বোনটা একটু আফসোস করবে যে তার জীবন থেকে একটা মাত্র ভাই চলে গেল। একটা মাত্র না, আমার একটা ভাই আছে, হয়তো কিছুদিন পর আমাকে ভুলে যাবে। আমাকে মনে রাখার মতো কেউ নেই। এসব আবোল তাবোল কথা বলা বন্ধ করেন। আর আপনার একটা ভাই আছে, কই? কখনো তো আমাকে বলেননি, বা তার সাথে তো আমি কখনো দেখা করতে পারিনি, বা তাকে তো আমি নিজ চোখে কখনো দেখিনি, বা আপনাকে কখনো তার সাথে কথা বলতে শুনিনি। আমার একজন বড় ভাই আছে, আমেরিকায় থাকে। আমাদের সবার বড়, মানে আমার আর আপুর সবার বড়। যে সে সেখানে বিয়ে করেছে, সেখানে সেটেল হয়ে গিয়েছে। সেখানে একটা ছেলে আছে, তার বয়স 5 বছর। কখনো দেশে আছে না? কখনো কি আপনাদের সাথে কথা বলে না, বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না, বা আপনারা কখনো কথা বলার চেষ্টা করেন না? বাদ দাও, তার মতো সে আছে।
কখনো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে হয়তো চলে আসবে, আর যদি প্রয়োজন না হয় সেখান থেকে যাবে। আমি সেটা নিয়ে টেনশন করি না। বাট এখন কয়েকটা পেশেন্ট আছে, দেখা শেষ করি, তুমি বাকি সব কিছু গুছিয়ে নাও। আমি তোমাকে ফোন করলে রেডি থেকো। বলতেছি না, এখন কোনো পেশেন্ট দেখা চলবে না, পেশেন্ট অন্য ডক্টর দেখবে। এখন আমরা বাসায় যাচ্ছি। আর আপনার যেহেতু শরীর খারাপ, কারণ আমি চাই না আপনার নিজের কোনো ক্ষতি হোক। ক্ষতি হলেই কি, তোমার তো অনেক ভালো, তখন তুমি অনেক অত্যাচারের হাত থেকে বেঁচে যাবে, অনেক কিছু থেকে মুক্তি পাবে। দেখা যাবে যে আমার মুখটা তোমাকে আর দেখতে হবে না, আমার মতো বিরক্তকর একটা মানুষের সাথে তোমাকে থাকতে হবে না। আপনি আমার সাথে এরকম করতেছেন কিসের জন্য বুঝতে পারতেছি না। আপনি এরকম ডক্টর হয়ে নিজেই নিজের শরীরের প্রতি যত্ন করতেছেন না, সেটা মোটেও ঠিক না। আপনাকে এখন বাসায় যেতে হবে বলেছি, বাসায় চলেন। প্রিয়ন্তীর রিয়াকশন দেখে প্রিয় আর কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ প্রিয়ন্তীর কথা মেনে নিল। তারপর প্রিয়ন্তী, প্রিয় আর প্রিয়ন্তীর বাবা তিনজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না, খুব তাড়াতাড়ি বাসায় গিয়ে পৌঁছে গেল। কারণ খুব দ্রুত ড্রাইভ করেছে প্রিয়। তার শরীর খারাপ, ভালো লাগছে না, আর রাস্তাটাও ফাঁকা ছিল অনেক। বাসায় এসে প্রিয় তার শ্বশুর মশাইকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করালো। তাকে একটা রুম দেখিয়ে দিল, আর প্রিয়ন্তী সে রুমটায় ঠিকঠাক করে দিয়ে তার বাবাকে সেখানে শুয়ে থাকতে বলে কিছু খাবার এনে দিল। আর প্রিয় তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে পড়তে তার এমন জ্বর শুরু হলো যেটা ভাবার বাইরে। জ্বরের জন্য প্রিয় কাঁপাকাঁপি করতে লাগলো, তার মুখ দিয়ে শব্দ হচ্ছে। এত পরিমাণ জ্বর তার শরীরে হঠাৎ করে। প্রিয়ন্তী তার বাবার প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে দিয়ে উপরে আসলো, কারণ প্রিয় শরীরটাকে খারাপ হসপিটালে বলেছিল। আর এখন এসে শুধু তার বাবাকে রুম দেখিয়ে দিয়ে চলে গেল, কোনো খোঁজ খবর নাই। অন্য সময় হলে তো বারবার তার আশেপাশে ঘোরাঘুরি করে, কিন্তু আজকে কোথায় গেল? তাই রুমে দেখার জন্য রুমে আসলো। আর রুমে এসে যেটা দেখতে পেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে প্রিয় কম্বল গায়ে দিয়ে কাঁপাকাঁপি করতেছে। প্রিয়ন্তী তাড়াতাড়ি কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর। জ্বরের কারণে শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছে বলার বাইরে। প্রিয়ন্তী তাড়াতাড়ি প্রিয়সীকে ডেকে নিয়ে আসলো। প্রিয়সী তাড়াতাড়ি হসপিটালে ফোন করলো, তার স্বামীকে আর প্রিয়র সম্পর্কে সব কিছু বলল। তাড়াতাড়ি যেন ওষুধ আর কি পরীক্ষা করা লাগে সব কিছু নিয়ে বাসায় চলে আসে তাড়াতাড়ি। 7 দিন পর আজকে প্রিয় সুস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পেরেছে, আর সেটা দেখে প্রিয়ন্তী অনেক খুশি। যাই হোক, শেষ পর্যন্ত মানুষটা তাহলে সুস্থ হওয়ার পথে চলে আসলো। এই 7 দিন যে কিভাবে ছিল সে নিজেও জানে না, বেঁচে আছে নাকি মরে গিয়েছে। প্রিয়ন্তীর কাঁধে ভর করে প্রিয় চলাচল করতেছে। প্রিয়, এখন কেমন লাগতেছে? নিজেকে সুস্থ লাগতেছে নাকি এখনো মাথা ধরে বা শরীর অসুস্থ? এখন ঠিক আছি, পুরোপুরি সুস্থ বলা চলে। বাট তুমি যে আমার জন্য এত কষ্ট করলে তার জন্য ধন্যবাদ। যে আমি কিভাবে দেব বুঝতে পারতেছি না। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব আর কর্তব্য ছিল, যার কারণে আমাকে এটা পালন করতেই হয়েছে। হয়তো তুমি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছো এই 7 দিনে, আমি ভালো করে বুঝতে পারতেছি। আসলে জীবনসঙ্গী মানে কি জিনিস। আমি যদি মরে যেতাম হয়তো ভালোই হতো। তাহলে দেখেন, এত কষ্ট করে আপনাকে আমি সুস্থ করতে পারলাম, আর আপনাকে সুস্থ করার পর আমি এইরকম কথা শুনবো আমি কল্পনাও করিনি। আপনি আমাকে ধন্যবাদ দিতে না পারেন সেটা বুঝলাম, বাট এইরকম কথা থেকে তো অন্তত বিরত থাকতে পারেন, তাই না? আচ্ছা, আর কখনো বলবো না এরকম কথা। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এখন একটু চলো বাইরে একটু ঘোরাঘুরি করে আসবো। মাত্র সুস্থ হলেন, এখনো বাহিরের আবহাওয়া গেলে আবার অসুস্থ হয়ে যেতে পারেন। 2 দিন রুমের ভেতরে থাকেন, পরে বাইরে যাওয়া যাবে, অনেক সময় থাকবে, তাই না? এখন আবার অসুস্থ হলে আবার 7 দিন। কেন বিরক্ত হচ্ছে নাকি? আমার অসুস্থতা তোমাকে কি বিরক্ত বোধ করায়? আমার অসুখ হলে তুমি কি অনেক জ্বালাতনে পড়ে যাও? সেরকম কোনো কিছু না, ভয় হয় আর খুব খারাপ লাগে, তাই বলতেছি। এখন এসব আবদার না করে এখন বাসায় চলাচল করেন, 2 দিন পর বাইরে যাওয়া যাবে। ও আচ্ছা, তাহলে তোমার কথাই রইলো। আর তোমার বাবার খবর কি? এখন কি পুরোপুরি সুস্থ নাকি এখনো কোনো ওষুধ বা ট্রিটমেন্ট করতে হয়? মোটামুটি সুস্থ আছে, কিন্তু আমি যেটা আশা করেছি সেই আশাটা আমি হয়তো পূরণ করতে পারবো না, কারণ আমার বাবাকে আমি হয়তো গ্রামে নিয়ে যেতে পারবো না। কেন? তুমি চাইলেই গ্রামে চলে যেতে পারো, সমস্যা নাই। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, কারণ তোমার যা ইচ্ছা আছে তুমি পূরণ করতেই পারো। আমি সেখানে দেয়াল হয়ে মাঝপথে দাঁড়িয়ে থাকবো না।
আমার যেতে ইচ্ছে করে না। কোনো এক অজানা মায়ার বাঁধনে বেঁধে গিয়েছি। ভালো লাগে এখানে থাকতে। তার কারণে হয়তো আমি যেতে পারছি না। তুমি চাইলে কিন্তু যেতে পারো, আমি কিছু বলবো না। আমি ঠিকঠাক আছি, আমার কোনো কিছু হবে না। 7 দিন যেহেতু পার হয়ে গিয়েছে, এখন সুস্থ হয়ে যাব। আর আমি একজন ডক্টর, আমি জানি আমার শরীরের কন্ডিশন কখন কেমন। আমি এখন অনেক ফ্রেশ। এত কথা বলতে হবে না। আমার যখন মন চাইবে আমি করব। এখন চুপচাপ বসে থাকেন, আমাকে কাজ করতে দেন, না হলে কিন্তু ভালো হবে না। আর আপনি সবসময় এত বকবক করেন কেন? অসুস্থ ছিলেন, ভালো ছিলেন, চুপচাপ ছিলেন। আচ্ছা, আপু আর দুলাভাই কোথায় গিয়েছে? কাউকে বাসায় দেখতেছি না, ব্যাপার কি? বাসাটা একদম ফাঁকা লাগতেছে, কোথায় গিয়েছে? বাবা, দুলাভাই আর আপা 3 জনে মিলে বাহিরে গিয়েছে ঘোরার জন্য। আজকে 7 দিন থেকে কোথাও বের হতে চায় না। আর আপুর নাকি অনেক খারাপ লাগতেছিল, তার জন্য বাবাকে সঙ্গে করে নিয়ে তারা বাহিরে চলে গেল। তাহলে তুমি বাসায় কেন? তুমিও তো যেতে পারতে, তাই না? তুমি এখানে এভাবে একা একা কেন? বোরিং লাগতেছে না? তুমি একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসলে তোমারও মন ফ্রেশ হইতো। এত বকবক করতে হবে না, আমার কিছু ভালো লাগতেছে না। এখন এখানে বসে থাকেন, আমার কিছু হাতের কাজ আছে, আমি সেগুলো শেষ করি, তারপর আপনার সাথে বকবক করব। এখন পারতেছি না। একটা কথা বলি, যদি তোমার অনুমতি পাই, কারণ তুমি তো এখন সবকিছু নিজের মতামত অনুযায়ী করবে। আমি আগে একটা কথা বলি, সেটা শোনেন। সেটা হচ্ছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার মায়ায় আমি নিজেকে জড়িয়ে ফেলেছি। কারণ কি জানেন, বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। আর বিয়ের আগে যত বাঙালি মেয়েরা বকবক করুক না কেন, বিয়ের পরে ঠিকই তার স্বামীর মায়া এসে জড়িয়ে যায়, যদি সে একজন খাঁটি বাঙালি মেয়ে হয়। আর আমার তো বিয়ের আগে কোনো রকম সম্পর্ক বা রিলেশন ছিল না কারোর সাথে। তাহলে কি করব আমি? আপনার মায়ায় পড়ে গিয়েছে, এটা আমার ভুল। কি বলতেছো? সত্যি তুমি আমাকে ভালোবাসো? বিশ্বাস করো, তুমি একবার বলো শুধু ভালোবাসি, আমি সারা জীবন আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো। কেন, আমার মুখের কথা বিশ্বাস হয় না নাকি? এখন নিজের জীবন বা নিজের কোনো ক্ষতি করে প্রমাণ দিতে হবে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি? সেটা বলতেছি না, শুধু বলতেছি তুমি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমার মন ভালো করার জন্য এরকমটা করতেছো। প্লিজ জাস্ট একবার বলো ভালোবাসি। প্রিয়ন্তী কোনো কথা না বলে চুপচাপ প্রিয়কে শক্ত করে জড়িয়ে ধরল আর প্রিয়র কানে কানে বলে দিল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। প্রিয় নিজেকে বিশ্বাস করতে পারতেছে না যে প্রিয়ন্তী তাকে ভালোবেসে ফেলেছে। আর আজকে তারা দীর্ঘ 15 থেকে 20 দিন একসাথে আছে। একটা মানুষ যদি একটা কুকুর, একটা পোষা প্রাণীকে পালে 1 সপ্তাহ, তাহলে সেই প্রাণীটার মায়ায় পড়ে যায়। তাহলে একটা মানুষের সাথে যখন আছে, সেই মানুষটার মায়ায় পড়তে কতক্ষণ? আর তার চিন্তা ভাবনা তো ভালো, খারাপ না। প্রিয়ন্তী প্রিয়কে ভালোবাসে। প্রিয়ন্তীর এখন কিছু হাতের কাজ আছে, আর প্রিয়কে গোসলটা করে নিতে বলল। প্রিয় কোনো কথা বলল না, চুপচাপ প্রিয়ন্তী যেটা বলল সেটা শুনে নিল। প্রিয়ন্তী রান্নার কাজ শেষ করে টেবিলে সব সময় সুন্দর করে সাজিয়ে রাখলো। একটু পরেই তার বাবা আসবে। প্রিয় গোসল শেষ করে একদম পরিপাটি করে সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়ে নিচে নেমে আসলো। আর এসে দেখে প্রিয়ন্তী সব কিছু শেষ করে এখন ঘেমে গিয়েছে, একদম ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পানি খাচ্ছে। প্রিয় কোনো কথা না বলে চুপচাপ প্রিয়ন্তীর পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। প্রিয়ন্তী ভয় পেয়ে গিয়েছিল, পরে স্পর্শটা অনুভব করে দেখলো যে এটা প্রিয়। প্রিয়ন্তী দাঁড়িয়ে পড়ল, আর প্রিয় প্রিয়ন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে তারপর প্রিয় তার ঠোঁট দুটো প্রিয়ন্তীর গলায় বসিয়ে দিল। প্রিয়ন্তী শিউরে উঠল। তার এক মুহূর্তে মনে হলো তার শরীরে অন্যরকম একটা শক্তির সঞ্চার হয়ে গেল। প্রিয়ন্তী কিছু বলতে পারতেছে না, সে চোখ বন্ধ করে শুধু অনুভব করতেছে। তার নিঃশ্বাস কেন জানি ভারী হয়ে যাচ্ছে, চাইলেও স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না। তার কেমন জানি একটা ফিলিংস কাজ করতেছে মনের ভেতরে। প্রিয়ন্তী চাচ্ছে প্রিয় তাকে আরো গভীরভাবে স্পর্শ করুক। আপু আর ভাইয়া এখন চলে আসবে, আর এখন এভাবে যদি আমাদের সাথে দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন। ভেবে দেখো, আমি এখন যদি ছেড়ে দেই তাহলে আর এখন করব না, আর তুমি যদি বিরক্ত হও তাহলে আমি কখনোই ধরবো না। আমি কিন্তু একবারের জন্য বলিনি যে আমার বিরক্ত লাগতেছে, আমার খারাপ লাগতেছে বা আমাকে ধরা যাবে না। আমি বলতেছি আপুরা চলে আসবে, এখন আমাকে ছেড়ে দেন, আমি গোসল করব, আমার ক্লান্ত লাগতেছে। একটু আগে বললে কি হইতো? তাহলে একসাথে গোসল করতে পারতাম না? আমি আগেভাগেই গোসল দিয়ে দিলাম, আর তুমি প্ল্যান করে আমাকে আগে পাঠিয়ে দিলে।
একসাথে গোসল করতাম আজকে। এত শখ কিন্তু মোটেও ভালো না, বুঝছেন? আর সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আর কথা হচ্ছে যে আমি এখন গোসল করব। আপনি এখানে বসে থাকেন, আমি গোসল শেষ করে আসি। আমিও যাই, আবার আমি গোসল করব, সমস্যা নাই। তোমার সাথে গোসল করি একদিন। তুমি তো আমাকে সবসময় ধরে ধরে রাখবে। আমার ছোঁয়াতে একটু অন্তত নিজেকে আমার কাছে বিলিয়ে দাও, আমিও তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। সময় কিন্তু অনেক আছে, কিন্তু রোম্যান্স করতে পারবেন। এখন আমাকে গোসল করতে হবে। এখন আপনি আবার গোসল করবেন, আবার জ্বর আসবে, আবার 1 সপ্তাহ। আমি পারবো না, আপনি থাকেন, আমি গোসল শেষ করে আসি। তুমি কি পারবে না? আমার সর্দি জ্বর আসলে তো ভালো, তোমার আদর পাবো ভালো নাকি বলো? তুমি যখন আমার সাথে রাগ করে কথা বলো না, তোমাকে সেই লাগে। আপনার তো ভালো লাগবে, কিন্তু আমার তো ভালো লাগে না, আমার খারাপ লাগে। তাই আপনাকে এখন আমার কথা শুনতে হবে। বেশি বাহানা করবেন না ছোট বাচ্চাদের মতো, কোনো কাহিনী করবেন না। এখন যেমন আছেন তেমনই বসে থাকেন, আমি গোসল করে আসি। বললাম যে কথাটা একটু ভেবে দেখলে হইতো না? যদি কথাটা ভেবে দেখলে হয় তাহলে অনেক ভালো হতো। আমি যেটা মনে করি, একটু ভাবো, কথাটা তোমার জন্য উপকার হবে। আমার এরকম উপকার হওয়ার থেকে না হওয়াই ভালো। যে উপকারের ক্ষতি বেশি, সেই উপকার না হওয়াই বেটার মনে করি আমি। আপনি এখানে চুপচাপ বসে থাকেন, আপুরা আসলে আপনি তাদের সাথে গল্প করেন, আমি যাব আর আসবো। কথাটা বলে প্রিয়ন্তী চলে গেল। প্রিয় প্রিয়ন্তীর হাত ধরে রাখলো কিছুক্ষণ, কিন্তু প্রিয়ন্তী যখন রাগ দেখালো তখন প্রিয় হাত ছেড়ে দিতে বাধ্য হলো। প্রিয়ন্তী গোসল করতে লাগলো, আর এদিকে প্রিয়সী আর মাহিন সাথে প্রিয়ের শ্বশুর আব্বা যান সবাই একসাথে চলে আসলো। কিছু শপিং করেছে, তারা ঘোরাঘুরি করেছে। এসব নিয়ে গল্প করতে লাগলো প্রিয়সী। প্রিয়র অসুস্থ হওয়ার গল্প শুনতে লাগলো, আর প্রিয়ের একটু সুস্থতা দেখে সবাই অনেক খুশি হলো। প্রিয় বাহিরে এসে বসে আছে, সবাই তার ভালো মন্দ জিজ্ঞাসা করলো, কথা বলল। তারপর প্রিয়ন্তী গোসল শেষ করে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করতেছে। প্রিয়ন্তী এসে বসে পড়ল প্রিয়ের পাশে। সবাই খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে প্রিয়ন্তী উঠে সব কাজ করা শুরু করলো, কারণ প্রিয়সী অনেক অসুস্থ, প্রেগনেন্ট, আর এখন এই অবস্থায় তাকে কাজ করতে দেওয়া যাবে না। তার জন্য পুরো কাজ এখন প্রিয়ন্তীকে করতে হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, সবাই যে যার রুমে গেল। প্রিয় যেহেতু অসুস্থ, তাই তাকে আগেই রুমের ভিতর নিয়ে গিয়েছে প্রিয়ন্তী। বিছানায় শুয়ে পড়ল প্রিয়ন্তী প্রিয়ের গায়ের কাঁথা এলিয়ে দিল। প্রিয়ন্তী রুম থেকে বেরিয়ে তার বাবার সাথে কিছুক্ষণ গল্প করলো। তার বাবার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলো। তার বাবার সাথে খুনসুটি কিছুক্ষণ আড্ডা দিল। তারপর যে যার রুমে চলে গেল। রাত্রে কেউ ডিনার করবে না আজকে, কারণ তাদের নাকি কারো ডিনার করার ইচ্ছে করতেছে না। সন্ধ্যার আগে আগে খাওয়া দাওয়া করেছে তার জন্য। প্রিয়ন্তী আর এদিক ওদিক সময় নষ্ট না করে রুমের ভিতর চলে আসলো। তার শরীরটা কেমন যেন করতেছে, অনেক দিন থেকে ঘুমায় না তো, আজকে রাত্রে ঘুমাবে। রুমে এসে শুয়ে পড়লো সোফায়, আর প্রিয় সেটা দেখে অবাক হলো। তার মানে এই কয়েকদিন প্রিয়ন্তী বিছানায় ঘুমায়নি, প্রতি রাত সোফায় ঘুমিয়েছে। কি হলো, তুমি ওইখানে শুয়ে পড়লে যে? বিছানায় শোবে, আজকে থেকে এখানে আসো। আমি এখানে ঠিক আছি, আমার এখানে ঘুম অনেক ভালো হয়। আপনি থাকেন, আপনার সমস্যা হবে না। মেজাজ গরম করাবে না, যেটা বলতেছি সেটা করো। এখানে আসতে বলেছি, এখানে আসো, মাথা গরম হওয়ার আগে। আর বেশি কথা বলো কেন? বলতেছি তো আমি এখানে ঠিক আছি, কোনো কথা না বলে এখন আপনি ঘুমিয়ে পড়েন। আর আপনি মাত্র সুস্থ হলেন, আর এখানেই আমার উপর রাগ দেখানো শুরু করে দিয়েছেন। আর একটা কথা বলবে না, যেটা বলছি সেটা করো। এখানে আসো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার খারাপ লাগতেছে, আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আসো। কি হয়েছে? এসেছি, এখন কি করতে হবে বলেন? আপনার ঠান্ডা লাগতেছে মানে? আপনাকে বললাম না বেশিক্ষণ গোসল করবেন না? আর আপনি তো আবার গোসল করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এখন তুমি আমার পাশে শুয়ে পড়বে, আর কোনো কথা বলবে না। এখন চুপচাপ সুন্দরভাবে আমার পাশে শুয়ে থাকো, আর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব। আমি পারবো না, আমার লজ্জা করে। আপনি একা শুয়ে আছেন, একা কত সুন্দর লাগতেছে, আমি আপনার পাশে শুয়ে থাকতে পারবো না, লজ্জা করতেছে, আমি গেলাম। প্রিয় প্রিয়ন্তীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটান দিয়ে তার উপরে প্রিয়ন্তীকে নিয়ে নিল। প্রিয়ন্তী কখনো কল্পনা করতে পারেনি যে এরকমটা হবে। আর প্রিয়ন্তী চুপচাপ প্রিয়র চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর প্রিয় প্রিয়ন্তীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে প্রিয়ন্তী ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। প্রিয়ন্তীর শরীরের ভিতর মনে হচ্ছে যে
11,000 কারেন্টের ভোল্টেজ বয়ে গেল। প্রিয়ন্তীর মাঝে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে। আর প্রিয়ন্তীর স্পর্শকাতর জায়গাগুলোতে স্পর্শ করতে লাগলো। প্রিয়ন্তী নিজেকে অন্য জগতে কল্পনা করা শুরু করে দিল। প্রিয়ন্তীর ঠোঁট থেকে নিজের ঠোঁট দুটো সরিয়ে প্রিয়ন্তীর বুকে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। আর প্রিয়ন্তীর মনের ভিতর মনে হচ্ছে যে তোলপাড় হয়ে গেল। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমার মনে হচ্ছে না আমি এসব করতে পারবো। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তার মানে তুমি আমার ভালোবাসাটা অনুভব করো, আমার স্পর্শগুলো অনুভব করো, দেখবে অনেক ভালো লাগবে। আর আমাদের তোর ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আসতে হবে, তাই না? আমার কেন জানি মনে হচ্ছে আমি পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমার দ্বারা হয়তো হবে না, আমার কেমন লাগতেছে। আমি পারবো না, আমাকে ছেড়ে দেন। তুমি পারবে, শুধু চুপচাপ আমাকে ভালোবাসতে দাও। আর তুমি তোমার ভালোবাসাটা অনুভব করো। তুমি ভালোবাসার প্রতিফলন ঘটাতে দিবে কি না আমাকে? তাই বলে এইভাবে অন্য কোনো ভাবে হয় না। আমি কেন জানি সহ্য করতে পারতেছি না। আমার কেমন লাগতেছে, আমার পক্ষে সম্ভব না। আমার শরীরের ভেতর কেমন জানি শক্তিহীনতা কাজ করতেছে। কিচ্ছু হবে না, তুমি শুধু ভালোবাসাকে উপলব্ধি করো, তাহলে দেখবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর চুপচাপ থাকো তো, এখন আমাকে আদর করতে দাও। এর মাঝে ডিস্টার্ব করবে না আর তুমি। কথাটা বলে প্রিয়ন্তীকে চুপ করিয়ে রাখলো, কারণ তার বিষয়টা ভালো লাগতেছিল, অনেক আরামদায়ক লাগতেছিল। দুজনের ভালোবাসার সাগরে তলিয়ে গেল। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করে দিল। শেষ পর্যন্ত তারা একে অন্যকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে নিল। ভালোবাসাটা এক একজনের কাছে এক এক রকম। সবার জীবনে ভালোবাসাটা কিন্তু একরকম হয় না। কারো জীবনে ভালোবাসা কালবৈশাখী ঝড়ের মতো, আবার কারো জীবনে ভালোবাসাটা বসন্তের বকুল ফুলের মতো। তাই ভালোবাসার সংজ্ঞাগুলো সবসময় আলাদা হয়। সবার কাছে ভালোবাসাটা ফুলের মতো হয় না, কারো কাছে কাঁটার মতো হয়। কারো জীবনে ভালোবাসাটা বিষাক্ত করে দেয়, আবার কারো জীবনটা রঙিন করে দেয়। এখানে প্রিয়ন্তী ক্যারেক্টার দুটো সম্পূর্ণ কাল্পনিক, শুধু আপনাদের ভালো লাগার জন্য তৈরি করা হয়েছে। এটা কখনোই বাস্তবমুখী হওয়া সম্ভব নয়। গল্পটা সম্পূর্ণ আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই বিনোদন হিসেবে নেবেন। অনেক ভালোবাসার সাথে মিলে যায় এরকম ভালোবাসার গল্পগুলো, কিন্তু আমার চোখে বা আমার জানা মতে এরকম কোনো ভালোবাসার ঘটনা ঘটেনি। কিন্তু এটা আমার মনের কাল্পনিক একটা ধারণা থেকে প্রাপ্ত। আপনার ভালোবাসাটাকে আপনি উপলব্ধি করেন, ভালোবাসার গল্পও শোনেন, বিনোদন নেন। আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসুন। ভালোবাসার গল্প কিন্তু খারাপ দিক ভালো দিক দুটোই থাকে। আপনি খারাপ দিকটাকে বর্জন করে ভালো দিকটাকে গ্রহণ করুন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটা কেমন আছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই গল্পটা সিজন 2 যদি কেউ শুনতে চান, বা পরবর্তী তাদের জীবনে নতুন বিবাহিত দম্পতির জীবনটা কেমন হয় সেই সম্পর্কে ভালোবাসার খুনসুটি, একদম ভরপুর খুনসুটি ভালোবাসার গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আর আমি গল্প সিজন 2 শুনতে চাই, এরকম কমেন্ট একসঙ্গে 10টা করে কমেন্ট করতে হবে। তাহলে আমি সেই হিসেবে ভেবে দেখব যে আপনাদের চাওয়ার চাহিদাটা কেমন। যদি আপনারা শুনতে চান তাহলে প্রতিজনকে 10টা করে কমেন্ট করতে হবে। এখন আপনাদের উপর ডিপেন্ড করবে সিজন 2 আসবে কি আসবে না। ধন্যবাদ।